যেদিন আমার স্বামীকে কবর দেয়া হলো সেদিন ঢাকার আকাশটা অস্বাভাবিক রকম ভারী ছিল। সকাল থেকে মেঘ জমেছিল। আর জানাজার পর কবর দেওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি নেমে এলো। এমন বৃষ্টি যেটা কাউকে আশ্রয় নেওয়ার সুযোগ দেয় না। সবাই ভিজছিল, শরীরের বাইরেও ভেতরেও। আমি কবরের পাশে দাঁড়িয়েছিলাম একদম নিশ্চুপ, এক হাতে কালো ছাতা, আরেক হাতে নিজের ভেঙে পড়া মনটাকে শক্ত করে ধরে রাখার চেষ্টা। আমার নাম দানিয়া হক। আমার স্বামীর নাম ফয়সাল রহমান। 15 বছরের সংসার। সবাই জানতো আমরা খুব ভালো দম্পতি। ফয়সাল একটি বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চপদে চাকরি করত, আর আমি একটি এনজিওতে ফাইন্যান্স ম্যানেজার। ঢাকায় নিজেদের ফ্ল্যাট, বছরে দু একবার পরিবার নিয়ে ঘুরতে যাওয়া, সব মিলিয়ে বাইরে থেকে আমাদের জীবন ছিল অনেকের চোখে ঈর্ষণীয়। ফয়সালের বয়স ছিল 42। সে মারা গেছে হার্ট অ্যাটাকে, কক্সবাজারে, অফিসের একটি ট্রেনিং প্রোগ্রামে গিয়ে। অন্তত সেটাই সবাই আমাকে বলেছিল। কবরের ঠিক পাশে আমার ছোট বোন মিথিলা হাউমাউ করে কাঁদছিল। কান্না বলা যাবে না, ওটা ছিল চিৎকার, হাহাকার। সে কবরের উপর ঝাঁপিয়ে পড়ে বারবার বলছিল, ফয়সাল ভাই, আমাকে রেখে গেলেন কেন? লোকজন ফিসফিস করছিল, অনেকেই অবাক হচ্ছিল। বউ রেখে শালীর এত কান্না কিসের? কাহিনী কি? আমার মা শাহিদা বেগম তখন ওকে জড়িয়ে ধরে বললেন, ও খুব নরম মনের মেয়ে, ওর বড় বোনকে খুব ভালোবাসে বলেই এমন করছে। ওর কান্নাটা সহানুভূতির। আমি কিছু বলিনি। আমার মাথার ভেতর তখন একটা অদ্ভুত খটকা কাজ করছিল। যদি ফয়সাল সত্যি অফিসের কাজ গিয়ে থাকে, তাহলে তার ব্যাগে ভেজা তলে আর জুতোর ভেতরে বালু এলো কোথা থেকে? আমাদের পরিবারে আমি বরাবরই ছিলাম দায়িত্ব নেওয়ার মেয়ে। বাবা অবসর নেওয়ার পর সংসারের বড় খরচগুলো আমি সামলাতাম। মা অসুস্থ হলে হাসপাতালের বিল, ছোট ভাইয়ের পড়াশোনা, সব জায়গায় আমি ভরসা। আর মিথিলা ছিল অবুঝ মেয়ে। ছোটবেলা থেকেই আঁকাআঁকি, গান, বন্ধুদের সঙ্গে আড্ডা, এসবই তার জগৎ। পড়াশোনায় মন বসেনি কখনো। 20 বছর বয়সে হঠাৎ সে গর্ভবতী হয়ে পড়ে। বিয়ে হয়নি। ছেলের বাবার নামে কেউ জানে না, অথবা জানলেও কেউ মুখ খোলে না। বাবা তখন বলেছিলেন, মেয়েটা ভুল করেছে, কিন্তু বাচ্চাটার তো কোনো দোষ নেই। ছেলেটার নাম রাখা হয় রায়ান। রায়ানের জন্মের সব খরচ আমি দিয়েছি। হাসপাতালের বিল, ডাক্তার, ওষুধ সব। তারপর স্কুলে ভর্তি, ইংলিশ মিডিয়াম কোচিং, বই খাতা, জামা কাপড়। মিথিলা যে মিরপুরে ভাড়া বাসায় থাকতো, সে বাসার ভাড়াটাও আমি নিয়মিত পাঠাতাম। এই সব কিছুতেই ফয়সাল আমাকে উৎসাহ দিত। সে বলতো, তোর বোন একা, তুই না দাঁড়ালে কি দাঁড়াবে? রায়ান তো আমাদেরই ছেলে। ফয়সাল রায়ানকে খুব আদর করত। স্কুলে নিয়ে যেত, ক্রিকেট খেলাতো, মাঝে মাঝে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেত। অনেক সময় বলতো, আল্লাহ আমাদের নিজের সন্তান দেয়নি, রায়ানই আমাদের সন্তানের মতো। আমি তখন ভাবতাম, আমার স্বামী কত ভালো মানুষ। সব কিছু ভেঙে গেল জানাজার 3 দিন পর। ড্রয়িং রুমে ঘড়িটার শব্দটা অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছিল। টিক টিক ঠিক, যেন সময়টা কাউকে অপেক্ষা করতে দিচ্ছিল না। আমরা সবাই বসেছিলাম, আমি, বাবা, মা, মিথিলা, আর আমাদের সামনে সেই আইনজীবী। ধূসর চুল, নির্লিপ্ত মুখ, ঠান্ডা চোখ। এমন চোখ যেগুলো বহু পরিবার ভাঙতে দেখেছে, তাই আর কাঁপে না। দেয়ালে ফয়সালের ছবিটা ঝুলছিল। ছবিতে সে হাসছে, সেই চেনা হাসি। সব কিছু নিজের নিয়ন্ত্রণে আছে, এমন একরকম নিশ্চিন্ত আত্মবিশ্বাস। আইনজীবী কাগজে চোখ রেখে বললেন, ফয়সাল রহমানের নামে একটি জীবন বীমা রয়েছে, পরিমাণ 5 কোটি টাকা। আমার বুকটা অজান্তেই বুকটা হালকা হয়ে এলো। 5 কোটি, যাক, মনটা কিছুটা হালকা লাগলো। জীবনের শেষ সময় তাহলে আর চিন্তা করতে হবে না। কিন্তু আইনজীবী হঠাৎ আবার বলে উঠলেন, 2 বছর আগে এই বীমার মালিকানা পরিবর্তন করা হয়েছে। ঘরের বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেল। মনে হলো কেউ জানালা বন্ধ করে দিল। এই অর্থ সম্পূর্ণভাবে একটি ট্রাস্টে যাবে, ফয়সাল রহমানের বায়োলজিক্যাল পুত্র রায়ান ফয়সাল রহমানেরই জন্য। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কেউ নিঃশ্বাস নিল না। আমি ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম রায়ানের দিকে। 6 বছরের একটা ছেলে, আমার বোনের কোলে বসে আছে, কিছুই বোঝে না, কিছুই জানে না। তারপর আবার তাকালাম দেয়ালের ছবির দিকে। একই চোখ, একই ঠোঁটের বাঁক, একই কপালের ভাঁজ। সত্যটা তখনই পরিষ্কার হয়ে গেল। আমি অন্ধ ছিলাম না, আমি শুধু বিশ্বাস করেছিলাম ও ওর ছেলে। আমার গলা কাঁপছিল, শব্দগুলো যেন আমার মুখ থেকে বেরোয়নি। মিথিলা তখন হাউমাউ করে কেঁদে উঠল। বাবা মাথা নিচু করে বললেন, জন্মের পর থেকেই জানতাম
ফয়সাল আমাদের বলেছিল, অনুরোধ করেছিল তোকে না জানাতে। মা চোখ মুছতে মুছতে যোগ করলেন, তোর তো সন্তান হয় না। ফয়সাল বাবা হতে চেয়েছিল। আমরা সংসার ভাঙতে চাইনি রে। আমার মাথার ভিতর যেন কেউ সুইচ বন্ধ করে দিল। তাহলে 6 বছর ধরে আমি কি করলাম? নিজের টাকায় ওদের সংসার চালালাম কেন? আমার চিকিৎসা, আমার অপারেশন সব বাতিল করলাম কেন? মিথিলা হঠাৎ চিৎকার করে বলতে লাগলো, ফয়সাল শুধু আমাকে ভালোবাসতো, কক্সবাজারেও আমার সাথেই ছিল। আপু তোমাকে ফয়সাল ডিভোর্স দিতে চেয়েছিল। ধীরে ধীরে থলের বিড়াল বেরিয়ে আসতে লাগলো। আমার স্বামী, আমার বোন, আমার বাবা মা, একটাই নাটক। আর আমি ছিলাম সেই দর্শক যার টিকিটের দাম ছিল নিজের জীবন। মিথিলা এবার সোজা হয়ে বসে কঠিন স্বরে বলল, বিমার টাকাটা আমার ছেলের। তুমি তো সব পেয়েছো, বাড়ি, জায়গা। আমি বাবা মার দিকে তাকালাম, তারা চুপ। আমি হেসে উঠলাম, হাসিটা ক্লান্ত, ভাঙ্গা, কিন্তু পরিষ্কার। ঠিকই, আমি বললাম, বিমার টাকা ওর। তারপর ফোনটা তুলে নিলাম, কিন্তু যেগুলো আমার নামে সেগুলো অন্য কারো ভোগ করা আজই শেষ। মিথিলার বাসার মালিককে ফোন করলাম, হ্যালো আঙ্কেল, ফ্ল্যাটের চাবিটা চেঞ্জ করে দিন। মিথিলা ওই ফ্ল্যাটে আর থাকবে না। এবার মা বাবার দিকে তাকিয়ে শান্তভাবে বললাম, গ্রামের বাড়িটা বিক্রি করে দেব, ওই বাড়িটাও আমার নামে। আমার আর ওই বাড়ির দরকার নেই। মা কাঁদতে কাঁদতে বললেন, বাড়িটা বিক্রি করিস না, আমরা কই থাকবো? আর তুই একা হয়ে যাবি। আমি শান্ত গলায় বললাম, বিশ্বাসঘাতকদের সঙ্গে থাকার চেয়ে একা থাকা সহজ। আমি দরজা খুলে দিলাম, আমার বাসায় অপরিচিত কারো জায়গা নেই, প্লিজ আপনারা আসতে পারেন। মা কান্নাকাটি করছে, বাবা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। মিথিলার চোখ লাল হয়ে গেছে, রায়ানকে আঁকড়ে সোফায় বসে আছে। কিন্তু আমার কারোর জন্য মায়া হচ্ছিল না। আমি এবার কঠিন স্বরে বের হয়ে যেতে বললাম সবাইকে। মিথিলা উঠে দাঁড়িয়ে বলল, যাওয়ার আগে আমার কিছু বলার আছে। মিথিলা যখন কথা বলতে শুরু করলো তখন ঘরটা অদ্ভুত রকম চুপ। বাইরে বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হচ্ছিল। আমার ড্রয়িং রুমে, যেখানে একসময় আমরা তিনজন হাসতাম, সেটা এখন আদালতের কাঠগড়া। আপু, আমি কখনো তোকে ধোকা দিতে চাইনি, এটা এভাবে হোক। মিথিলা একবারও আমার দিকে তাকাচ্ছিল না। চোখের পাতা ভারী, কণ্ঠে কান্না, কিন্তু সেই কান্নার ভেতর কোথাও একটা হিসাব লুকোনো। আমি চুপচাপ দেখছিলাম, আমি কিছু বললাম না। চুপ থাকাটা আমি শিখে গিয়েছিলাম। চুপ থাকলে মানুষ বেশি কথা বলে। মিথিলা ধীরে ধীরে বলল, সব শুরু হয়েছিল তোমার অপারেশনের সময়। এই বাক্যটা শুনি আমার বুকের ভেতর কিছু একটা শক্ত হয়ে গেল। তুমি তখন হাসপাতালে, আমি আর মা প্রায় সারাক্ষণ তোমার পাশে। ফয়সাল একা বাসায় যাতায়াত করতো তখন। একদিন হঠাৎ ও বলল, মিথিলা, একটু সাহায্য করিস। তোর আপন এই বাসায় আমি ঠিকমতো খেতে পারছি না। সে একটা ছোট্ট নিঃশ্বাস নিল। আমি তো তখন ওকে দুলাভাই ভাবতাম। ভাবতাম আমি যদি এই কাজগুলো না করি সংসারটা ভেঙে যাবে। আমি চোখ নামিয়ে রাখলাম। ওই সময়টায় ফয়সাল সত্যি বদলে গিয়েছিল। অতিরিক্ত যত্ন, অতিরিক্ত দুশ্চিন্তা, যেন কিছু ঢাকতে চাইছে। মিথিলা এবার একটু থেমে আবার বলা শুরু করলো, প্রথম দিন কিছুই হয়নি। আমি খাবার নিয়ে গিয়েছিলাম। ও খুব ক্লান্ত ছিল। বলল, তুই না থাকলে আমি একা হয়ে যেতাম। মিথিলা আবারও একটু থামল, তারপর ধীরে বলল, কেউ যখন বলে তাকে দরকার, তখন মানুষ একটু বেশিক্ষণ থেকেই যায়। আমিও খেকে গিয়েছিলাম। আমি তখনও চুপ। মিথিলা বলল, তারপর একদিন বৃষ্টি হচ্ছিল। আমি বেরোতে পারছিলাম না। ফয়সাল ভাই বলল, এত বৃষ্টি হচ্ছে বাহিরে, আজ না গেলে হয় না? আমি বলেছিলাম, তা কি করে হয়? আপু বাসায় নেই, আমি একা কি করে? এটা ঠিক হবে না। কিন্তু দরজাটা বন্ধ করার সময় মিথিলার গলা কেঁপে উঠল। ও আমার হাত ধরেছিল। আমি মিথিলার দিকে তাকালাম। মিথিলা তখনও চোখ তুলছে না। আমি হাত ছাড়াতে গিয়েও পারিনি ছাড়াতে। এ কথাটা সে নিজেকেই বোঝাচ্ছিল। মিথিলা বলল, সেদিন রাতে আমি কেঁদেছিলাম। নিজেকে বারবার বলেছিলাম, এটা ভুল, আমরা যা করছি সেটা ভুল। কিন্তু পরের দিন মিথিলা একটু হেসে ফেলল। সে হাসিটা কুৎসিত। ফয়সাল ভাই বলল, তোর আপু আর কখনো মা হতে পারবে না। ঘরের বাতাস যেন হঠাৎ থেমে গেল। ফয়সাল ভাই আমার দুহাত ধরে বলল, মিথিলা, আমি বাবা হতে চাই। আর তখন আমি বুঝে গেলাম, এই গল্পে আমি অতিথি না, আমি বিকল্প। আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। আমি মিথিলাকে ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোর কি মনে হয়েছিল
আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক করে তুই আমাকে সাহায্য করেছিস? মিথিলা মাথা নাড়ল। হ্যাঁ, আমি ভেবেছিলাম তোমার তো সব আছে, আমি শুধু একে একটা সন্তান দিচ্ছি যেটা তোমার অভাব। আমি তখন চুপচাপ উঠে দাঁড়ালাম, কাছের জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরে সন্ধ্যা নামছিল। একটা কথা বলি? আমি শান্ত গলায় বললাম। মিথিলা চমকে উঠল। আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু আমি নিশ্চিত ছিলাম না। মিথিলা ফ্যাকাশে হয়ে গেল। জানিস মিথিলা, আমার চিকিৎসার রিপোর্ট আমি চেঞ্জ করেছিলাম। আমি সন্তান ধারণে অক্ষম ছিলাম না। মিথিলার ঠোঁট কাঁপছিল। আমি শুধু দেখতে চেয়েছিলাম ফয়সাল কি করে আর তুই কি করিস। আমার কথা শুনে পুরো ঘরের নিস্তব্ধতা নেমে আসলো। আমি ঘুরে মিথিলার দিকে তাকালাম। আর একটা কথা আমি বললাম, রায়ান ফয়সালের ছেলে, এটা কাগজে কলমে লেখা। মিথিলার চোখ বড় হয়ে গেল। কিন্তু ডিএনএ রিপোর্ট তো নেই। মিথিলা ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। শোন মিথিলা, কিছু বিশ্বাস হঠাৎ ভাঙে না, ধীরে ধীরে ধরে যায়। যাই হোক, রায়ান যে ফয়সালের সন্তান তার কোনো ডিএনএ রিপোর্ট আছে তোর কাছে? আমি রায়ানের ডিএনএ টেস্ট করতে একটা ভালো নামি দামি উকিলের সাহায্য নিয়েছিলাম মিথিলা, মা বাবা কাউকে না জানিয়ে। উকিল সাহেব অনেকক্ষণ এসে বসে আছেন। এবার আমি তাকে রিপোর্টটা দেখাতে বললাম। ডিএনএ রিপোর্টটা যখন টেবিলের ওপর রাখা হলো, ঘরের বাতাসটাই বদলে গেল। বাবা চশমাটা খুলে হাতে নিলেন। এই অভ্যাসটা আমি চিনি। কঠিন কিছু পড়ার আগে তিনি সব সময় এমন করেন, যেন চোখ নয়, মন দিয়ে পড়বেন। মা দরজার কাছে দাঁড়িয়েছিলেন, হাতের আঙ্গুল দিয়ে শাড়ির আঁচলটা বারবার হাতের মুঠো করে ধরছিলেন। বোঝাই যাচ্ছে প্রচণ্ড টেনশন করছেন, কিন্তু তার নীরবতা ছিল শব্দের থেকে ভারী। উকিল সাহেব রিপোর্টটা পড়তে শুরু করলেন। প্রথম লাইনের পরই বাবার কপালে ভাঁজ পড়ল। দ্বিতীয় লাইনে এসে তিনি কাগজটা একটু দূরে সরালেন, যেন ঠিক মতো দেখতে পাচ্ছেন না। মা ধীরে করে বসে পড়লেন। কেউ তাকে বসতে বলেনি। পা যেন আর ধরে রাখতে পারছিলেন না। এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই কথাটুকু শোনার পরবার বাবার হাত কেঁপে উঠল। খুব সামান্য, কিন্তু আমি দেখেছি তিনি জীবনে অনেক ধাক্কা সামলেছেন। ব্যবসায় ক্ষতি, ফয়সালের মৃত্যু, সমাজের কানাঘুষা, কিছুতেই তাকে ভাঙতে দেখিনি। কিন্তু আজ তিনি যেন হঠাৎ করেই বয়স্ক হয়ে গেলেন। মা তখন চোখ বন্ধ করে ফেললেন। কাঁদলেন না, চিৎকার করলেন না, শুধু নিঃশ্বাসটা কেমন যেন আটকে রাখলেন, যেমন মানুষ খারাপ খবর শোনার সময় নিজেকে বাঁচাতে চায়। উকিল সাহেব খুব শান্ত গলায় বললেন, রিপোর্ট অনুযায়ী রায়ান ফয়সাল রহমানের যে সন্তান, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এক সেকেন্ড, ঠিক এক সেকেন্ড পর, এটা অসম্ভব। মিথিলা চিৎকার করে উঠল। ওর গলায় কোনো দুঃখ ছিল না, ছিল আতঙ্ক। যেমন শব্দ করে ডুবে যাওয়ার আগে মানুষ বাতাস খোঁজে। আমি কিছু বললাম না, তবে তিনি থেমে বললেন, আরেকটি তথ্য আছে। মিথিলা নিঃশ্বাস নিতে ভুলে গেল। রায়ানের ডিএনএ টেস্ট রেজাল্ট আরেকজনের সঙ্গে মিলেছে। নাম ইমরান চৌধুরী। ঘরটা হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। ইমরান, ফয়সালের বন্ধু। উকিল সাহেব যখন ইমরানের নামটা বললেন, মা চোখ খুললেন। একবার বাবার দিকে তাকালেন, তারপর আমার দিকে। ওই তাকানোটাতে কোনো প্রশ্ন ছিল না, ওটা ছিল ভাঙা বিশ্বাসের দৃষ্টি। এটা কি সত্য? মা খুব আস্তে বললেন। বাবা কোনো উত্তর দিলেন না। তিনি শুধু টেবিলের দিকে তাকিয়ে রইলেন, যেন ওই কাঠের টুকরোটা এক মুহূর্তের সবচেয়ে নিরাপদ জায়গা। কিছুক্ষণ পর তিনি গলা খাকারি দিলেন, ইমরান, ও তো আমাদের ঘরে আসতো। বাবা বললেন। রায়ানকে কোলে নিত। কথা শেষ করতে পারলেন না। মা তখন মুখ ফিরিয়ে নিলেন। আমি ওকে চা খাওয়াতাম। তিনি ফিসফিস করে বললেন, নিজের হাতে। এ কথাটার ভেতরে কোনো অভিযোগ ছিল না, ছিল লজ্জা, নিজের ওপর রাগ। ঘরে তখন আর কেউ কোনো কথা বলছিল না, শুধু দেয়ালের ঘড়িটা টিকটিক করছিল। প্রতিটা শব্দ আরও স্পষ্ট হয়ে উঠছিল। বাবা হঠাৎ উঠে দাঁড়ালেন, জানালার কাছে গিয়ে দাঁড়ালেন, বাইরে তাকালেন, কিন্তু আমি জানি তিনি কিছু দেখছিলেন না। একটা সন্তান, তিনি ধীরে বললেন, এত বড় মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকতে পারি আমি ভাবিনি। মা তখন বললেন, আমরা কোথায় ভুল করলাম? এই প্রশ্নটার কোনো উত্তর ছিল না। রিপোর্টটা টেবিলেই পড়েছিল। মিথিলা হঠাৎ উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, এই রিপোর্ট মিথ্যে, পুরোটাই সাজানো। মা চমকে তাকালেন। কি বলছিস? মিথিলা আমার দিকে আঙ্গুল তুলল। আপু সব প্ল্যান করেছে। সে বলল, 5 কোটি টাকার বিমার টাকা দিতে চায় না, তাই নাটক সাজিয়েছে, ডিএনএ, আইনজীবী সব। ঘরটা হঠাৎ আবার গরম হয়ে উঠল। আমি কিছু বললাম না। মিথিলা এগিয়ে এলো। আপু,
তুমি ভেবেছ আমি বুঝবো না? সে হাসল, হাসিটা কাঁপছিল। আমার ছেলেটার ভবিষ্যৎ কেড়ে নিতে চাইছো? বাবার টেবিলে হাত চাপড়ালেন। চুপ, তিনি বললেন। এ বাড়িতে দাঁড়িয়ে এ ভাষায় কথা বলবি না। মিথিলা সঙ্গে সঙ্গে চেঞ্জড, একদম অসহায় অবলার নারীর মতো অভিনয় শুরু করে দিল। বাবা, সে কাঁদতে কাঁদতে বলল, আমি তো শুধু আমার সন্তানের জন্য লড়ছি। মা নরম হয়ে গেলেন। মিথিলা, শান্ত হ মা, কাঁদিস না। আমি তখন মুচকি হেসে বললাম, মা, তুমি বুঝছো না, ও নাটক করছে। মিথিলা হঠাৎ আমার পায়ে বসে পড়ল। আপু, দয়া করো। সে কাঁদতে লাগলো। রায়ান তো তোমারই রক্তের মতো ছিল। মা আমার দিকে তাকালেন। এই তাকানোটা আগের মতো নয়, এটা দ্বিধা। মিথিলা সেটা বুঝে গেল। আপু বরাবরই আমাকে পছন্দ করতো না, সে বলল। ও সবসময় চাইতো আমি যেন এই বাড়ি থেকে চলে যাই। বাবা এবার পুরোপুরি ঘুরে দাঁড়ালেন। তুই সীমা ছাড়াছিস, তিনি বললেন। এই রিপোর্ট আমি নিজে যাচাই করেছি। মিথিলা চোখ মুছল, তারপর ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, তাহলে আমি আইনের পথে যাব। মা আঁতকে উঠলেন। কি মানে? মানে, মিথিলা দাঁড়িয়ে বলল, আমি আপুর বিরুদ্ধে মামলা করব, ফ্রড, মানহানি আর মিথ্যে প্রমাণ তৈরির অভিযোগে। সে আমার দিকে তাকালো। দেখি কোর্টে গিয়ে এর নাটক কতদূর চলে। ঘরে পিনপতন নীরবতা যেন ভরর মুভি চলছে। মা কাপা গলায় বললেন, তুই কি সব আবল তাবল বকছিস মিথি? মিথিলা আবার কাঁদল, এবার নরম মায়া কান্না। আমি আবল তাবল বকছি না মা, আমি বাঁচতে চাই। আমার সন্তানদের সুন্দর একটা ভবিষ্যৎ চাই। আমার না মিথিলার সাজানো ফাঁদে পা দিয়ে আবারও আমার বিপক্ষে চলে গেলেন। আমার যে আফসোস হচ্ছে না তা না, শুধু একটা কথা মাথায় ঘুরছে। মায়েরা কি সব সন্তানকে সমানভাবে ভালোবাসে নাকি এক একজনকে কম বেশি আলাদা আলাদা ভালোবাসে? না মানে এই জন্য ভাবছি কারণ আমার মা কোনো কালেই আমার পক্ষে দাঁড়ায়নি। আজ যখন মিথিলার অপরাধ সামনে আসলো তবুও। কিন্তু কেন এই উত্তর আমি জানি না। তবে এবার বাবা শক্তভাবে মিথিলার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তবে আমাকে যে সাপোর্ট করলো তাও না। মিথিলা আমাকে ধমকি দিল, আমি এর শেষ দেখেই ছাড়ব। এই বলে মাকে নিয়ে যাচ্ছিল। বাবা বলল যে যেখানে ইচ্ছে যাক, আমি এই বাড়িতেই থাকব। আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম শুধু। মিথিলা অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা থাকলে দিয়ে দিতাম। দারুণ অভিনয় করে, সিনেমা নাটকে ভালো ক্যারিয়ার করতে পারবে। মিথিলা বের হওয়ার আগে আমি শুধু মিথিলাকে বললাম, আচ্ছা মিথি, ফয়সালের মৃত্যুটা কি সত্যি দুর্ঘটনা ছিল? 1 সেকেন্ডের জন্য ওর মুখের রং বদলে গিয়েছিল, খুব সূক্ষ্ম পরিবর্তন, যা সবাই ধরতে পারত না। তারপরে সে স্বাভাবিক হয়ে গেল, এমন একটা ভঙ্গিতে যেন প্রশ্নটা একেবারেই তুচ্ছ। ডাক্তাররা তো তাই বলেছে, বলেই ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে গেল। সাথে মাও চলে গেল। যদিও বা মা বারবার আমার আর বাবার দিকে তাকাচ্ছিল, যাবে কি যাবে না একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগে শেষমেশ মিথিলার সাথেই চলে গেল। বাবাকে আমি কিছু আর বললাম না, চুপচাপ নিজের রুমে চলে গেলাম। আমার কিছু অঙ্কের সমাধান এখনো মিলছে না। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে বেশ কিছু সরল অথচ জটিল প্রশ্ন। ফয়সালের মৃত্যু সনদে একটাই শব্দ লেখা ছিল, কার্ডিয়াক অ্যারেস্ট। শেষ হেলথ চেক আপে ডাক্তার পরিষ্কার বলেছিল হার্ট একদম ঠিক আছে। সবাই সহজে সব মেনে নিয়েছিল, কিন্তু আমি না। আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছে, কারণ ফয়সাল মৃত্যুর আগের 3 মাসে একটা ওষুধও খায়নি। আর সবচেয়ে অস্বস্তিকর ব্যাপারটা হলো, মরার ঠিক 2 দিন আগে ফয়সাল আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল, সব গুছিয়ে ফেলছি, কারোর উপর ভরসা করবা না। সেই সময় আমি ভেবেছিলাম বিমা, উইল, অফিসের চাপ, তাই বলে মৃত্যু। কিছুই ভাবিনি মৃত্যু নিয়ে। এখন ভাবছিলাম এই মেসেজটা কি বিদায়ের মেসেজ ছিল? আমি জানি আমি একা আমার সব প্রশ্নের উত্তর খুঁজে পাবো না। শেষমেশ সিদ্ধান্ত নিলাম একজন ডিটেকটিভ হায়ার করব। 2-1টা ফ্রেন্ডের সাজেশন নিয়ে একজনকে পেলাম। আমি খুঁজেছিলাম এমন কাউকে যার চোখ মিথ্যা চিনতে পারে। রাশেদ কবিরের সঙ্গে প্রথম দেখা একটা ছোট্ট ক্যাফেতে। চা ঠান্ডা হয়ে গেল, কথা গরম হলো। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম, একটা মৃত্যু যদি কাগজে দুর্ঘটনা হয়, বাস্তবে কি সেটাও সবসময় দুর্ঘটনা? রাশিদ হালকা হাসল। ম্যাডাম, দুর্ঘটনা শব্দটা বেশ সুবিধাজনক শব্দ, খুব কম মৃত্যু ওটার যোগ্য। আমার কাছে লোকটাকে ভরসার মনে হলো, তাই আর দেরি না করে আমি ওকে নিয়োগ দিলাম। সেদিন ফয়সাল হঠাৎ করে বলেছিল 2 দিনের জন্য আমাকে যেতে হবে, অফিসের মিটিং। আমি তখন ব্যস্ত ছিলাম, কোথায় যাচ্ছে জিজ্ঞেস করাও হয়নি। বললাম ঠিক আছে, সাবধানে যেও। ওর কথাটা শুধু নোট করে নিয়েছিলাম। প্রায় অফিস মিটিংয়ে যেতে হয়,
সন্দেহ করার মতো কিছু ছিল না। তবে মিথিলা কক্সে যাচ্ছে এটা মা বলেছিল আমাকে। কক্সবাজার পৌঁছানোর পর মিথিলা আমাকে ফোন করেছিল। কণ্ঠ শুনেই বোঝা গেল অনেক খুশি সে, ভালো সময় কাটছে। আপু, আমি বান্ধবীদের সাথে কক্সে এসেছি, 2 দিন থাকবো। আমি জিজ্ঞেস করেছিলাম হঠাৎ। ও হেসে বলেছিল, লাইফ এত সময় সবকিছু হঠাৎই হয়, প্ল্যান করে সবকিছু সবসময় হয় না। আমি বিশ্বাস করেছিলাম, কারণ তখনও আমি জানতাম না একই শহরে, একই সময়ে, একই হোটেলে ফয়সাল আর মিথিলা একসাথে আছে। দুটো গল্প চলছিল পাশাপাশি, একটা আমার জন্য, একটা বাকি পৃথিবীর জন্য। ফয়সালের মৃত্যুর খবর আমাকে প্রথম জানিয়েছিল মিথিলা। ফোনটা ধরার সময় আমি রান্নাঘরে ছিলাম, হাতে চায়ের কাপ। ওর কণ্ঠ কাঁপছিল, আপু, ফয়সাল ভাইয়ার নেই। আমার হাত থেকে কাপটা পড়ে গিয়েছিল। আমি কিছুক্ষণ কিছু বলতে পারিনি। তারপর শুধু জিজ্ঞেস করেছিলাম, তুই জানলি কিভাবে? এক মুহূর্তের বিরতি, খুব ছোট। আমি কক্সবাজারের যে হোটেলে ছিলাম, ফয়সাল ভাইও একই হোটেলে ছিল। হোটেলের লবিতে দেখা হয়েছিল আমাদের। আজ সকালে হোটেলে হইচই, গিয়ে জানতে পারি ফয়সাল ভাই আর নেই। ওর গল্পটা খুব গোছানো ছিল, অতিরিক্ত গোছানো, যেটা আমার মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়েছিল। রাশেদকে সব বলার পর শুধু বলল, যে মিথ্যা শুরুতে বলা হয় সেটা শেষ পর্যন্ত ধরা দেয়। রাশেদ সময় নষ্ট না করে দ্রুত কাজ শুরু করে। প্রথমেই চলে যায় ঘটনাস্থলে, মানে কক্সের সেই হোটেলে যেখানে ফয়সালের মৃত্যু হয়েছিল। তথ্য জোগাড় করা সাধারণ মানুষের জন্য ভোগান্তির হলেও প্রাইভেট ডিটেকটিভরা এক্ষেত্রে আলাদা। তারা জানে কিভাবে তথ্য জোগাড় করতে হয়। রাশেদ কক্সবাজার যায়, একই হোটেলে ওঠে। সবকিছু পরিষ্কার, খুব পরিষ্কার। কিন্তু যাদের চোখ ফাঁকি দেওয়া মুশকিল তারা হলো হোটেল বয়। তাদেরই একজনকে কিছু টাকা দিলে সে বলে, স্যার, ওই রুমটা অস্বাভাবিক দ্রুত ক্লিয়ার করা হয়েছিল। রাশেদ রুমটা আবার খোঁজে। বেডসাইড ড্রয়ারে একটা ছোট প্লাস্টিক ব্যাগ, ভেতরে সাদা ট্যাবলেট। মনে হয় কেউ খেয়াল করেনি। রাশেদ দানিয়ার সাথে ক্যাফেতে দেখা করে একটা ছোট্ট ব্যাগ সামনে রাখে। এগুলো কক্সবাজারের যে হোটেলে ফয়সাল ছিল সেই হোটেলের বেডসাইড ড্রয়ার থেকে পাওয়া। আমি ফিস করে জিজ্ঞেস করলাম, এগুলো কি, কিসের ওষুধ? রাশেদ বলল, আমিও বুঝতে পারছিলাম না কিসের ওষুধ এটা। তাই পরিচিত এক ডাক্তার বন্ধুর সাহায্যে ফরেনসিক টেস্ট করিয়েছি। রিপোর্ট অনুযায়ী এই ওষুধ খেলে মানুষ উত্তেজিত হয়, হার্ট রেট বেড়ে যায়, নিয়ন্ত্রণ হারায়, হার্ট দুর্বল হলে মৃত্যু। কাগজে লেখা যাবে স্বাভাবিক হার্ট অ্যাটাক, পরিকল্পনা নিখুঁত। আরও একটা জিনিস আছে, রাশেদ বলল, আমি এক হ্যাকারের সাহায্যে মিথিলার ফোন হ্যাক করেছিলাম। যা পেলাম সেটা শুনলে অবাক হবেন শিওর। সে অডিও প্লে করলো, ফয়সালের কণ্ঠ, মিথিলা, এই ট্রিপটা ভুল হয়েছে, আমাদের এখানে আসা উচিত হয়নি। বুঝতে পারছি না তুমি হঠাৎ আমাকে কক্সে আনলে কেন। মিথিলার গলা, দেখো, তুমি অযথা চিন্তা করছো, ওষুধটা খাও, সব ঠিক হয়ে যাবে। ফয়সাল, আমার মনে হয় এই লুকোচুরি খেলাটি আমাদের বন্ধ করে দেওয়া উচিত। দানিয়াকে সব কিছু খুলে বলা উচিত। এক মুহূর্ত চুপ। তারপর, যদি চাও বলো, কিন্তু বললে কি আপু তোমাকে ক্ষমা করে দেবে? আগের মতো সব ঠিক হয়ে যাবে? ভয়েস রেকর্ডটা শুনে আমার কান গরম হয়ে গেল। মাথার মধ্যে কেউ যেন হাতুড়ি দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ হচ্ছে। আমার হার্টবিটের শব্দ ক্যাফের সব মানুষ যেন শুনতে পাচ্ছে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি আর নেই। অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছিল, ভাষায় প্রকাশ করার মতো না। সত্যি বলতে আমার চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু নিজেকে শান্ত করে আর কোনো কথা না বলে ক্যাফে থেকে বের হয়ে আসলাম। ক্যাফে থেকে আমার বাসার দূরত্ব 3 থেকে 4 কিলো হবে। আমি রিকশায় না উঠে হাঁটতে লাগলাম। কোথায় হাঁটছি, কিভাবে হাঁটছি জানি না। ভয়েস রেকর্ডটা আমার মাথার ভিতর ননস্টপ বেজেই চলেছে। হঠাৎ কারো হ্যাচকাটানি চেঞ্জ ফিরল। আমি হাঁটতে হাঁটতে একদম রাস্তার মাঝখানে চলে গিয়েছিলাম। আর একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। লোকটা আমাকে বেশ কিছুক্ষণ বকাবকি করলো। আমি কিছুই বললাম না। তারপর কি ভেবে আমাকে একটা পানির বোতল এনে দিল। আমি কিছু না ভেবে হাফ লিটার পানি একেবারে খেয়ে ফেলাম, যেন আমার ভেতরটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। লোকটা আরও কিছু বলতে গিয়েও থেমে গেল। জানি না কি ভাবলো। আমি তাকে ধন্যবাদ না দিয়ে ধীরে ধীরে বাসায় চলে আসলাম। পরদিন আমি মিথিলাকে ডাকি, চা বানাই, সামনে বসাই। বললাম, তুই বান্ধবীদের সাথে কক্সবাজার গিয়েছিলি? ও হেসে বলল, হ্যাঁ। আমি ধীরে বললাম, হোটেল বুকিংটা ফয়সালের অফিসের নামে কেন?
মিথিলার গলায় যেন চা আটকে গেল। হাত কেঁপে চায়ের উপর পড়ল। চায়ের গরম ফোঁটা মিথিলার হাতের উপর পড়তেই ঘরটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। এমন শান্ত যেন ঝড়ের আগে বাতাস যেমন থেমে যায়। মিথি কোনোরকম চায়ের কাপটা শক্ত করে চেপে ধরে বলল, উফ, একটা নাটকীয় শব্দ, কিন্তু ব্যথার চেয়ে ভয়টাই বেশি ছিল। আমি টিস্যু এগিয়ে দিলাম। খুব স্বাভাবিকভাবে, ধীরে খা, আমি বললাম। অত তাড়াহুড়ো কিসের? মিথিলা উঠতে গিয়ে বসে পড়ল। এদিক ওদিক তাকিয়ে নিজেকে খানিক স্বাভাবিক দেখাতে হালকা হাসার চেষ্টা করলো। আমি আর তেমন কিছুই বললাম না। ঠোঁটের কোণে হালকা হাসি দিয়ে একদম শান্ত হয়ে মিথিলার চেহারার দিকে তাকিয়ে আছি। নিজেকে সে একদম ঠিক আছে এমন ভাব দেখানোর চেষ্টায় আছে, কিন্তু ও যে ঠিক নেই সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। কারণ আমি জানতাম এখন সত্য বের হবে। আমি শুধু বললাম, তোর মনে আছে মিথি, ফয়সাল মারা যাওয়ার দিন সকালে তুই আমাকে ফোন করেছিলি? হ্যাঁ, সে সঙ্গে সঙ্গে বলল। মনে হলো এক্সামের সবচেয়ে সহজ প্রশ্নটার উত্তর যেটা ঝটপট দেওয়া যায়। কিন্তু মিথি কলটা এসেছিল ফয়সালের ফোন থেকে। আমি পলক্ষীনভাবে মিথির দিকে তাকিয়ে আছি। আমার এই চেহারার হঠাৎ চেঞ্জ হওয়া মুহূর্তগুলো দেখতে দারুণ লাগে। কিভাবে নিমিষে মানুষ নিজের খোলস পাল্টিয়ে ফেলে, একদম গিরগিটের মতো। মিথিলার চোখ বড় হয়ে গেল, মুখটা ফ্যাকাশে হয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলিয়ে হাসার চেষ্টা করলো। দারুণ প্রতিভাবান মেয়ে, পাক্কা অভিনেত্রীদের সাথেও টেক্কা দিতে পারবে। আমতা আমতা করে বলল। যখন চিল্লে চিল্লে শুনে এগিয়ে গিয়ে দেখি ফয়সাল ভাই আর নেই তখন। বেডের ওপরে ফোন ছিল। সে সময় তাড়াহুড়োয় ওই ফোন দিয়েই ফোন করেছিলাম। বুঝতে পারলাম মিথির ফোনের ব্যাপারে খেয়ালই ছিল না। আমি একটু হেসে বললাম, ভয় পাচ্ছিস কেন রে? কই আপু, ভয় কেন পাবো? আসলে মিথি, ফোনটা তোর ফোন থেকে তুই করেছিলি। মিথিলার মুখ থেকে শব্দ বের হলো না। এটাই মিথিলাকে আরো নার্ভাস করে তুলল। একটু থেমে আবার বলল, আচ্ছা, হোটেলে বুকিংটা ফয়সালের অফিসের নামে কেন রে? মিথিলা হাসলো, কিন্তু সেটা হাসি না, মিথ্যে হাসির চেষ্টা মাত্র। ওদের অফিস থেকেই তো বুকিং করেছিল। আমি থামিয়ে দিয়ে বললাম, না, ওই বুকিংটা অফিসের অ্যাকাউন্ট থেকে না, ওটা করা হয়েছিল ফয়সালের পার্সোনাল কার্ড দিয়ে। আমি কথাটা বলার সময় ওর চোখের পাতা কাঁপছিল। খুব সূক্ষ্ম, কিন্তু আমি দেখেছি। আর চেক ইনের সময় তোর নাম ছিল না, তুই ছিলি ভিজিটর। এবার মিথিলা আর কথা বলল না। আমি উঠে গিয়ে জানালার পর্দায় একটু সরালাম। বাইরে আলো কমে আসছে। দিনটা যেন দ্রুত রাত হতে চাইছে। মিথি, আমি পিছন ফিরে বললাম, তুই কি জানিস ফয়সালের মৃত্যুর রাতে হোটেলের সিসিটিভি ক্যামেরায় 10 মিনিটের জন্য বন্ধ ছিল? মিথি চমকে উঠল। আমি জানি না। আমি কিভাবে জানবো? আমি আরেকটা কথা বললাম, এবার খুব আস্তে। আর জানিস কি, সেই 10 মিনিটের লিফটে শুধু 2টা কার্ড ব্যবহার হয়েছিল। আমি ঘুরে তাকালাম, একটা ফয়সালের আর আরেকটা। আমি থামলাম মিথির রিয়াকশন দেখার জন্য। মিথিরার গলা শুকিয়ে গিয়েছিল। সে প্রায় ফিসফিস করে বলল, আরেকটা? আমি তাকিয়ে রইলাম। তারপর বললাম, আরেকটা ইমরানের। এই নামটা শোনার পর মিথিলা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আসলে উঠে না, নিজেকে বাঁচাতে চেয়েছিল। ইমরান তো কক্সে ছিল না, ও তো ঢাকায় ছিল। ঠিকই বলেছিস। তবে ওর ফোন ঢাকায় ছিল, কিন্তু ইমরান না। ইমরান নিজে কক্সবাজারে ছিল। এইবার আমি ফোনটা টেবিলে রাখলাম। স্ক্রিনে একটা ছবি, হোটেল লবির ঝাপসা, কিন্তু মানুষটা চেনা সহজ। মিথিলা ছবিটার দিকে তাকালো। এটা এটা এডিটেড। ও যেন নিজেকেই বোঝাচ্ছে। আমি শান্ত গলায় বললাম, মিথি, তুই একটা জিনিস ভুলে যাচ্ছিস। সে আমার দিকে তাকালো। যদি ফয়সালের মৃত্যুটা দুর্ঘটনা হতো, এত মানুষ একসাথে এক গল্প লুকাতে ব্যস্ত থাকতো না। আমি ধীরে ধীরে বললাম, ডাক্তার, হোটেল ম্যানেজার, স্টাফ, ইমরান আর তুই। এই তালিকাটা খুব লম্বা, কিন্তু জানিস, সব লম্বা তালিকারই একটা মাথা থাকে। মিথিলা হঠাৎ কেঁপে উঠল। আপু, তুমি কি বোঝাতে চাইছো? আমি এবার ওর চোখের দিকে তাকালাম। আমি এখনো নিশ্চিত না, তবে তোর রিয়াকশন দেখে মনে হচ্ছে সন্দেহ ঠিক আমার। মাস্টার মাইন্ড কে রে? ফয়সাল মারা যাওয়ার সময় রুমে ঠিক কয়জন ছিল? এ কথাটার পর ঘরে আর কোনো শব্দ নেই, যেন মিথি শ্বাস নিতেও ভুলে গেছে। মিথিলা খুব ধীরে বসে পড়ল। সে কাপা গলায় বলল, যদি ফয়সাল সেদিন নিজে ওষুধটা খেয়ে থাকে। আমি হালকা হাসলাম। তাহলে? আমি বললাম, তুই কেন এত ভয় পাচ্ছিস? আমি একটা কাজে বাইরে যাওয়ার জন্য বের হতে যাচ্ছিলাম। মিথিলা ডাক দিয়ে বলল, আপু, একটা কথা না শুনে যেও না। আমি ঘুরলাম। মিথিলা উঠে দাঁড়ালো।
কোনো ভনিতা না করে একদম ঠান্ডা স্বরে বলা শুরু করলো, এই ভার্সনটাই সবচেয়ে ভয়ঙ্কর। তুমি জানো আপু, এই দেশের সত্য জানলে মানুষ বাঁচে না। আমি কিছু বললাম না। তুমি ভাবছো ইমরান, আমি, হয়তো আরও কেউ। সে হালকা হাসলো। কিন্তু তুমি কি নিশ্চিত ফয়সাল পুরোপুরি নির্দোষ ছিল? এই কথাটা আমার পায়ের নিচে যেন মাটি সরিয়ে দিল। মানে? আমি বললাম। মিথিলা ধীরে ধীরে সোফার দিকে হাঁটলো। একদম ঘরের মাঝখানে দাঁড়িয়ে বলল, ফয়সাল সবাইকে ব্যবহার করতো আপু, তোমাকেও, আমাকেও, ইমরানকেও। আমি ঠান্ডা গলায় বললাম, তুই কি বলছিস? ও নিজেই নিজের মৃত্যু প্ল্যান করেছে? মিথিলা মাথা নাড়ল। না, আমি বলছি, ও জানতো মরতে পারে। ফয়সাল আমাকে বলেছিল। মিথিলা বলল, এই ট্রিপটা ওর জন্য রিস্কি, কিন্তু দরকার। কারণ ও চেয়েছিল সব হিসাব গুছিয়ে যেতে। আমার হঠাৎ মনে হলো ফয়সালের সেই মেসেজটার কথা। শেষ মেসেজটা, সব গুছিয়ে ফেলছি, কারোর ওপর ভরসা করবা না। আমার গলা শুকিয়ে গেল। আপু, আরও জানো সবচেয়ে অদ্ভুত কি? মিথিলা বলল, মরার আগের রাতে ও একটা উইল আবার এডিট করেছিল। আমি চমকে উঠলাম। উইল তো আগেই ছিল। মিথিলার চোখ তুলে আমার দিকে তাকালো। ছিল, কিন্তু শেষ ভার্সনটা তুমি দেখনি। ঠিক তখনই আমার ফোন আবার বেজে উঠল। রাশেদের ফোন। আমি কল ধরলাম। স্পিকারটাও অন করা ছিল। হ্যালো দানিয়া। রাশেদের কণ্ঠ এবার চাপা। একটা সমস্যা হয়েছে। আমার বুক ধক করে উঠল। ইমরানকে পাওয়া যাচ্ছে না। মিথিলার চোখে এক ঝলক কিছু একটা দেখা গেল, ভয় না, বরং স্বস্তি। রাশেদ বলল, ওর ফ্ল্যাট খালি, ফোন বন্ধ। কিন্তু একটু থেমে বলল, কিন্তু ওর গাড়ি আজ সকালে একটা পুরনো ফ্যাক্টরির সামনে দেখা গেছে, চট্টগ্রামের পথে। আমি ফিসফিস করে বললাম, ও পালাচ্ছে। রাশেদ বলল, হয়তো। কিন্তু দানিয়াও একা না। এই কথাটা আমার শিরদাঁড়ে দিয়ে ঠান্ডা নামিয়ে দিল। মানে? আমি বললাম, মানে রাশেদ বলল, ওর সাথে আরেকজন ছিল, একজন নারী। আমি ধীরে ধীরে মিথিলার দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়েছিল না, জানালার বাইরে তাকিয়ে বলল, আপু, তুমি কি কখনো ভেবেছো যদি ফয়সাল না মারা যেত, তুমি কি সত্যিটা জানতে পারতে? আমি উত্তর দিলাম না, কারণ ঠিক তখনই আমার ফোনে একটা নতুন মেসেজ এলো। আননোন নাম্বার। দানিয়া, যা জানার জেনে ফেলেছ, এখন থামো। পরের ধাপটা নিলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। মিথিলা ধীরে বলল, ওরা তোমাকে ভয় পাচ্ছে আপু, এটা ভালো লক্ষণ না। আমি ফোনটা নামালাম। না, আমি বললাম, এটা সবচেয়ে ভালো লক্ষণ। আমি গাড়ির চাবিটা হাতে নিলাম, কারণ যখন কেউ ভয় পায় তখনই ভুল করে। মিথিলা পেছন থেকে বলল, তুমি যদি এই পথে যাও আর ফিরে আসতে না পারো? আমি দরজা খুলতে খুলতে বললাম, আমি অনেক আগে ফিরে আসার জায়গা হারিয়েছি মিথি। দরজা বন্ধ হলো। আর ঠিক তখনই আমার ফোনে আরেকটা নোটিফিকেশন। রাশিদের মেসেজ। দানিয়া, ফয়সালের পোস্টমর্টেম রিপোর্টে একটা পেজ মিসিং। কেউ ইচ্ছা করে সরিয়েছে। আমি গাড়িতে বসে একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই গল্পটা আর শুধু একটা খুনের না, এটার পেছনে আছে একটা নেটওয়ার্ক। আর আমি ভেতরে ঢুকে পড়েছি। রাশিদের শেষ মেসেজটা আমি গাড়িতে বসে আবার পড়লাম। ফয়সালের পোস্টমর্টেম রিপোর্টের একটা পেজ মিসিং। কেউ ইচ্ছা করে সরিয়েছে। মেসেজটা ছোট, কিন্তু এর ওজন ছিল পাহাড়ের মতো। গাড়ির ইঞ্জিন বন্ধ করলাম। হাত দুটো স্টিয়ারিংয়ে রেখেই বসে রইলাম কিছুক্ষণ। পোস্টমর্টেম রিপোর্ট একটা সরকারি কাগজ, যেখানে অনুভূতির জায়গা নেই, নাটকের জায়গা নেই, শুধু তথ্য। আর সেই তথ্যের একটা পাতা নেই, মানে কেউ সত্যটা লুকাতে চাইছে। আমি জানতাম এখান থেকে আর ফেরার পথ নেই। রাশিদের সঙ্গে দেখা হলো রাতে, একটা পুরনো ডায়াগনস্টিক সেন্টারের সামনে। ঢাকার এই জায়গাগুলো রাত হলে অদ্ভুত হয়ে ওঠে। আলো আছে, মানুষ আছে, কিন্তু নিরাপত্তা নেই। রাশিদ গাড়ির দরজা খুলে বলল, ভেতরে যাবেন না, কথা এখানেই বলি। আমি বুঝলাম এ কথার ভেতরে বিপদ আছে। রিপোর্টটা কে সরিয়েছে? আমি সোজা প্রশ্ন করলাম। রাশিদ মাথা নেড়ে বলল, সেটাই সমস্যা। রিপোর্ট সরানোর ক্ষমতা সবার থাকে না। সে গাড়ির ড্যাশবোর্ড থেকে একটা ফাইল বের করলো। পুরনো, হাত বদলেছে অনেকবার। ফয়সালের পোস্টমর্টেম হয়েছিল সরকারি মেডিকেলে। কাগজপত্র 3 জায়গায় থাকে, হাসপাতাল, থানা আর কোর্ট। আমি বললাম, 3 জায়গা থেকেই পেজ মিসিং। রাশিদ আমার দিকে তাকালো। এই তাকানোটা ভালো না। না, সে বলল, শুধু হাসপাতালের কপি থেকে। এ কথাটার মানে পরিষ্কার। হাসপাতাল মানে ডাক্তার, স্টাফ, কিছু সই। আমি ধীরে বললাম, কোন পেজটা? রাশিদ একটু থেমে বলল, টক্সিকোলজি। আমি চোখ বন্ধ করলাম। টক্সিকোলজি মানে রক্তে কী ছিল? ওষুধ, রাসায়নিক বিষ, যেটা হার্ট অ্যাটাককে খুন বানাতে পারে। আরেকটা ব্যাপার আছে, রাশিদ বলল, ফয়সালের শরীরে যে ওষুধের রিসিডিউ পাওয়া গিয়েছিল সেটা খুব সাধারণ না।
আমি বললাম, আমি জানি উত্তেজনা বাড়ায়। হ্যাঁ, রাশেদ বলল, কিন্তু সেটা শুধু উত্তেজনা বাড়ায় না। সে একটু সামনে ঝুঁকে বলল, এই ওষুধটা কিছু সময়ের জন্য মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট করে। আমি তাকিয়ে রইলাম। মানে মানে রাশেদ বলল, মানুষ ঝুঁকি নেয়, অপ্রয়োজনীয় ঝুঁকি। আমার মাথার ভিতর একটা দৃশ্য ভেসে উঠল। ফয়সাল, হোটেল রুম, উত্তেজিত, অস্থির, আর কেউ হয়তো পাশে বসে বলছে সব ঠিক আছে। আমি ঢোক গিলে বললাম, এই ওষুধটা কে কিনেছিল জানা গেছে কি? রাশেদ দীর্ঘশ্বাস ফেলল। ফার্মেসির সিসিটিভিতে একজন নারীকে দেখা গেছে। মুখ পরিষ্কার না, কিন্তু হাতে একটা ব্রেসলেট ছিল। যতটুকু বোঝা গেল একটা লাল ব্রেসলেট, ভাঙা পাথর। আমি নিজের হাতের দিকে তাকালাম। একসময় মিথিলাকে এই ব্রেসলেটটা আমি নিজেই কিনে দিয়েছিলাম। দানিয়া, রাশেদ বলল, আপনি কি নিশ্চিত আপনার বোন পুরো সত্যটা জানে না, নাকি জানে কিন্তু বলছে না? এই প্রশ্নটার উত্তর আমি নিজেও জানি না। কারণ মিথিলার মধ্যে একটা জিনিস আমি দেখেছি, সে এফোর্টলেসভাবে গুছিয়ে সুন্দর করে মিথ্যে বলতে জানে, তবে ভয় পেলে সে ভুল করে। আরেকটা জিনিস, রাশেদ বলল। সে ফোন বের করলো, একটা অডিও ফাইল। এটা আজ সকালে পাওয়া গেছে হোটেলের ব্যাকআপ সার্ভার থেকে। অডিওটা চালু হলো। ফয়সালের কণ্ঠ, কিন্তু আগের মতো শক্ত না। এই কণ্ঠে ক্লান্তি আছে। আমি ঠিক করছি না, এই ট্রিপটা ভুল, কেউ আমাকে চাপ দিচ্ছে। এরপর শব্দটা কেটে যায়। আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। কে চাপ দিচ্ছিল? আমি ফিসফিস করে বললাম। রাশেদ বলল, এইটাই প্রশ্ন। আমি গাড়ির দরজায় হেলান দিলাম। এই মৃত্যু আর ব্যক্তিগত রইল না, এটা পূর্ব পরিকল্পিত। একাধিক মানুষের, একাধিক স্তরের। আর আমি এই গল্পের মাঝখানে দাঁড়িয়ে আছি। কেমন যেন অস্বস্তি লাগছিল। রাশেদের থেকে দ্রুত বিদায় নিয়ে বাসায় ফিরে আসলাম। আমি ঘরের সবগুলো লাইট অন করে দিলাম। অন্ধকার আমাকে আর ভয় দেখাতে পারবে না। আমি নিজেই ভয় হয়ে উঠছি। ফয়সালের আলমারিটা খুললাম, যেটা আমি এতদিন খুলিনি। খুলতেই সামনে সুন্দর একটা খাম, ওপরে লেখা দানিয়া। হাত কাঁপছিল। খামের ভেতরে এক পৃষ্ঠা কাগজ। লেখা আছে, যদি আমার কিছু হয়, বিশ্বাস করো এটা দুর্ঘটনা না। নিচে ফয়সালের নাম, তারিখ লেখা আছে, মরার ঠিক 3 দিন আগে। আমি কাগজটা নামিয়ে রাখলাম। এখন আর প্রশ্ন নেই। এখন শুধু সময়ের ব্যাপার, কে আগে ভুল করে আর কে শেষ পর্যন্ত বাঁচে। রাশিদের পাঠানো লোকেশনটা আমি 3বার দেখেছি। চট্টগ্রাম রোড থেকে একটু ভেতরে, একটা পুরনো শিল্পাঞ্চল, নামে ফ্যাক্টরি, বাস্তবে ভেতরে একটা বিল্ডিং। লোকেশনটা দেখে আমার বুকের ভেতর অস্বস্তি লাগছিল। এমন একটা জায়গা কোন ভালো মনের মানুষ বেছে নেয় না, যদি না তার গুরুতর অপরাধ থাকে। রাশিদ বলেছিল, আমি একা যাচ্ছি না দানিয়া, আপনাকে আসতেই হবে, কারণ ও আপনাকে চিনে। এ কথাটার ভেতরে কি ছিল আমি তখনও পুরো বুঝিনি। রাত নামছিল, আকাশ পরিষ্কার, কিন্তু বাতাস ভারী। গাড়িতে বসে আমি একটা কথা বলিনি, রাশিদও না। আমাদের দুজনের মধ্যেই একটা চাপা উত্তেজনা কাজ করতেছিল। একটু দূরে রাশিদ বলল, এখান থেকেই হাঁটতে হবে। গাড়ি থামালাম। দূরে দেখা যাচ্ছিল ফ্যাক্টরি ছায়া, লম্বা দেয়াল, ভাঙা জানালা, ভাঙা লোহার দরজা, অর্ধেক খোলা, ভেতরটা অন্ধকার। আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই একটা কটু গন্ধ নাকে এলো। পুরনো তেল, স্যাঁতস্যাঁতে মেঝে, আর কিছু একটা পচে যাওয়ার গন্ধ বাতাসে। এখানে কেউ কি সত্যি আছে? আমি ফিসফিস করে বললাম। রাশিদ থামল, আমাকেও থামতে বলল। তারপরে ইশারায় সামনে দেখালো। ফ্যাক্টরির ভেতরে এক কোণে হালকা আলো, মোবাইলের আলো, আর তার পাশে একটা গাড়ি। আমি গাড়িটা চিনে ফেললাম, ইমরানের গাড়ি। যে গাড়িটা আমার বাসার সামনে প্রায় দাঁড়িয়ে থাকতো। আমার বুকের ভেতর কেমন জানি করে উঠল। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। একটু আড়ালে ঠিক তখনই ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তুমি বলেছিলে সব ক্লিন। ইমরানের কণ্ঠ, চাপা কিন্তু রাগে টান টান। আরেকটা কণ্ঠ নারীর। আমি জানতাম না এত দূর যাবে। কণ্ঠটা পরিচিত। আমার পা থমকে গেল। মিথিলা? রাশিদের দিকে তাকালাম। রাশিদ ইশারায় বলল, শান্ত থাকতে। আমি দাঁত কামড়ে থাকলাম। ইমরান বলল, তুমি জানো না ও মরতে পারে এই ওষুধ দিয়ে? মিথিলা চুপ। এই চুপটাই সবচেয়ে ভয়ঙ্কর। তুমি বলেছিলে। ইমরান আবার বলল, ও নিজেই সব ছেড়ে দেবে, ডিভোর্স দেবে, টাকা ট্রাস্টে যাবে। মিথিলা এবার বলল, আমি চাইনি ওর মরুক। আমি শক্ত করে হাত মুঠো করে ফেললাম। ইমরান হেসে উঠল, হাসিটা একদম ঠান্ডা। কিন্তু ও মরেছে, আর এখন তুমি ভয় পাচ্ছ? মিথিলা গলা নামিয়ে বলল, আপুও জানে। এই কথাটা পর ভেতরে নীরবতা। ইমরান বলল, কতটা? অনেকটা। মিথিলা বলল, ডিএনএ, ওষুধ, অডিও, শিট। ইমরান ফিসফিস করল,
আমি বুঝতে পারলাম এই মুহূর্তে যদি ওরা বুঝে ফেলে আমরা এখানে আছি, ফেরার সুযোগ থাকবে না। রাশেদ আমার দিকে তাকিয়ে চুপ থাকার ইশারা করলো। ইমরান বলল, তাহলে আমাদের পরের প্ল্যান কি লাগবে? কি প্ল্যান? মিথিলা জিজ্ঞেস করলো। ইমরান ধীরে বলল, দানিয়াকে থামানোর। মিথি খুব আস্তে বলল, ও আমার বোন। ইমরান ঠান্ডা গলায় বলল, এ খেলায় আপু বোন চলে না। ঠিক তখনই আমার ফোন ভাইব্রেট করলো। আমি বুঝতেই পারিনি, সাইলেন্ট করতে ভুলে গিয়েছিলাম। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, ভেতরের আলো নড়ল। কে? ওখানে কে? ইমরান জোরে জোরে চিল্লিয়ে বলতে লাগলো। রাশেদ টান দিল আমাকে। দৌড়। আমরা ফ্যাক্টরির পেছনের দিক দিয়ে বের হলাম। পেছনের শব্দ, দুজন দৌড়ে আসছে। বন্দুক আছে কি ওদের কাছে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম। রাশেদ বলল, থাকলেও আমাদের দিকে তাক করবে না। আমরা গাড়িতে উঠলাম। ইঞ্জিন স্টার্ট করতেই আমার ফোনে মেসেজ, আননোন নাম্বার। তুমি যেখানে যাওয়ার কথা না সেখানে গেছো। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আরেকটা মেসেজ, পরের বার আমরা এত দয়ালু থাকবো না। গাড়ি চলছিল, কিন্তু আমার মাথার ভেতর একটা কথাই ঘুরছিল। মিথিলা জানে, আমি জানি, ইমরান জানে, তার মানে সবাই জানে আমি জানি। এটা কিছুটা রিস্কি। আর এখন তারা জানে আমি থামবো না। রাশেদ গাড়ি চালাতে চালাতে বলল, এখন থেকে আমাদের আরও সাবধানে থাকতে হবে। আচ্ছা মিথিলা আজকাল কোথায় থাকছে? আপনার বাসা থেকে তো বের করে দিয়েছেন শুনেছিলাম। প্রথম দিন এক আত্মীয়ের বাসায় ছিল, এখন বাসা ভাড়া নিয়েছে। মা আরও একসাথেই থাকছে। ওর ব্যাংকে মোটা অঙ্কের সেভিংস আছে। এতদিন শুধু নিয়েছে, সব কিছুর খরচ তো আমিই করতাম। আমি জানালার বাইরে তাকালাম। ঢাকা শহরটা লাইটে ভরে উঠছে, কিন্তু আমি জানি অন্ধকার এখন আমার সাথেই ফিরছে। সে রাতের পর আমি প্রথম যেটা টের পেলাম, সব কিছু আর আগের মতো নেই। এখন সবার নজর আমার দিকে। আমি জানি আমাকে সবসময় কেউ দেখছে। ভয় পাওয়ার আর কিছুই নেই। সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করার সময় হঠাৎ থেমে গেলাম। নিজের চোখের দিকে তাকিয়ে বুঝলাম আজকাল ঘুম না হওয়ায় চোখের নিচে কালো হয়ে গেছে। ফ্যাক্টরির গন্ধ এখনও নাকে লেগে আছে বলে মনে হচ্ছিল। ইমরানের কণ্ঠ, মিথিলা চুপ থাকা, আর সেই শেষ কথাটা, দানিয়াকে থামাতে হবে। রাশেদ বলেছিল আজ কিছুই করবেন না, বাড়িতেই থাকুন। আমি হেসেছিলাম, হাসিটা ঠিক হাসি ছিল না। ওরা যদি থামাতে চায়, আমি বলেছিলাম, তাহলে আজই চেষ্টা করবে। রাশেদ কিছু বলেনি, নীরবতা মানেই সম্মতি। বাড়ির জানালা দিয়ে বাইরে তাকালাম। রাস্তায় সব স্বাভাবিক, রিক্সা, বাস, চা দোকান, কিন্তু স্বাভাবিকতার ভেতরেও কিছু একটা কৃত্রিম লাগছিল। নিচে একটা কালো বাইক, একজন বসে আছে হেলমেট পরা। 5 মিনিট, 10 মিনিট বাইক নড়ছে না। জানালার পর্দা টেনে দিলাম, ঠিক তখনই ফোন বেজে উঠল। রাশেদ, আপনি কি জানালায় ছিলেন? আমি চুপ। ওরা আপনাকে ফলো করছে। ওরা কারা? আমি প্রশ্নটা করলেও উত্তর জানতাম। ইমরান একা না, রাশেদ বলল। ওর পেছনে টাকা আছে, আর টাকা থাকলে লোক থাকে। রাশেদ কথাটা বলেই ফোন কেটে দিল। দুপুরের দিকে আমি সিদ্ধান্ত নিলাম ভয় পেলে চলবে না। ফাইলগুলো বের করলাম। পোস্টমর্টেম রিপোর্টের কপি, ডিএনএ ম্যাচ, মোবাইল অডিও, সব টেবিলে সাজানো। হঠাৎ মনে হলো, ইস, এই কাগজগুলো যদি কথা বলতে পারত, ঘরটা চিৎকারে ভরে যেত। আমি অডিওটা আবার চালালাম। মিথিলার কণ্ঠ, নরম, পরিমিত ডোজটা বাড়াতে হবে, না হলে সে ছাড়বে না। এই এক লাইনেই সব শেষ হয়ে যায়। ঠিক তখনই ডোরবেলটা বেজে উঠল। আটকে উঠেছি একদম। দ্বিতীয়বার, তৃতীয়বার। চোখে চোখ রেখে নিজেকে বললাম, ভয় দেখালে ওরা জিতে যাবে। দরজা খুললাম। কুরিয়ারওয়ালা, আপনি দানিয়া? হ্যাঁ, একটা পার্সেল ছিল। এখানে একটা সাইন লাগবে। প্যাকেটটা ছোট, হাতে নিয়ে দেখলাম হালকা। দরজা বন্ধ করে টেবিলে রাখলাম। প্যাকেটের উপর কোনো নাম নেই, শুধু একটা ইউএসবি ড্রাইভ আর একটা কাগজ। এক লাইনে লেখা, আমরাও সব জানি। আমার বুকের ভেতর কিছু একটা ঠান্ডা হয়ে গেল। ল্যাপটপ ওপেন করেই ইউএসবি লাগালাম। একটাই ফোল্ডার, একটা ভিডিও। আমি প্লে করলাম। স্ক্রিনে আমি গতকালের ফার্মেসির সামনে দাঁড়িয়ে একজন ডাক্তারের সাথে কথা বলছি। ভিডিওর অ্যাঙ্গেল পরিষ্কার, মানে ওরা খুব কাছেই ছিল। আরেকটা দৃশ্য, রাশেদের গাড়ি ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময়। শেষ দৃশ্য আমাকে সবচেয়ে বেশি কাঁপিয়ে দিল। রাতে ঘুমানোর সময় আমার জানালার বাইরে থেকে তোলা। আমি ল্যাপটপ বন্ধ করলাম। বুঝতে পারলাম এটা সরাসরি হুমকি। আমাকে এত বেখেয়ালি হলে আর চলবে না। ফোন এলো, আননোন নাম্বার। ভিডিও পছন্দ হয়েছে? ইমরানের কণ্ঠ। আমি চুপ। তুমি বুদ্ধিমতী, সে বলল।
তাই সেই সুযোগ দিচ্ছি। কিসের? আমি জিজ্ঞেস করলাম। সব ফাইল হস্তান্তর করে একদম চুপচাপ থাকো আর বাঁচো। আমি হালকা করে হাসলাম। তুমি জানো, আমি বললাম, তোমরা ভুল মানুষকে ভয় দেখাচ্ছ। একটু চুপ থেকে ইমরান বলল, ঠিক আছে, তাহলে পরের লেভেলে যাই, বলেই ফোনটা কেটে দিল। সন্ধ্যার পর হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো বিল্ডিং অন্ধকার, জেনারেটরের শব্দ নেই। এই অন্ধকারটা স্বাভাবিক না। আমি টর্চ চালালাম। ঠিক তখনই পেছন থেকে শব্দ মৃদু, তবে খুব কাছাকাছি। আমি ঘুরতেই একটা কণ্ঠ, আপু, মিথিলা। সে দরজার কাছে দাঁড়িয়ে। আমি অবাক হইনি। স্বাভাবিক ভয় পেয়েছি, কিন্তু অবাক না। তুমি এখানে কেন? আমি বললাম। মিথিলা ধীরে এগিয়ে এলো, চোখ লাল। ওরা আমাকে চাপ দিচ্ছে। আমি আটকে গেছি। কখন থেকে? আমি জিজ্ঞেস করলাম। মিথিলা চুপ করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর বলল, আপু, যদি তুমি না থামো তাহলে দুর্ঘটনা ঘটবে। আমি মিথিলার চোখে তাকিয়ে বললাম, কার দুর্ঘটনা? মিথিলা কাপা গলায় বলল, তোমার। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ। হেডলাইট জানালায় পড়ল। রাশিদের মেসেজ, ঘরে কেউ ঢুকেছে, নড়বেন না। আমি মিথিলার দিকে তাকালাম। সে কাঁদছিল। আর আমি বুঝে গেলাম, এ গল্পে বিশ্বাসঘাতকতা এখনো শেষ হয়নি। মিথিলা আমার সামনে দাঁড়িয়ে কাঁদছিল, কিন্তু আমার মাথার ভিতর তখন হিসাব চলছিল, কাদা মানেই নির্দোষ। এই ভুলটা আমি অনেক আগেই থেকেই করা ছেড়ে দিয়েছি। বাইরে গাড়ির হেডলাইট নড়ল। শব্দটা খুব পরিচিত না, কিন্তু খুব আত্মবিশ্বাসী। যারা ভয় পায় তারা এমনভাবে গাড়ি থামায় না। আমি ধীরে বললাম, মিথিলা, তুমি এখানে এসেছো নিজের ইচ্ছায়, না ওদের পাঠানো? মিথি চোখ না মুছেই শুধু বলল, দুটোই। এই একটা শব্দেই সব পরিষ্কার হয়ে গেল। রাশিদের মেসেজ আবার এলো। দুইজন, একজন সিঁড়িতে, একজন ব্যাকডোরে। আমি ফোনটা উল্টে রাখলাম। এখন আর কথা বলার সময় নেই। শোনো, আমি মিথিলাকে বললাম, তুমি যদি এখান থেকে বের হতে চাও, এখনই একমাত্র সুযোগ। সে মাথা তুলল। আর তুমি? আমি হেসে ফেলাম। ওরা তো আমাকেই চায়। আমি বললাম, ভুল করলে ওরা তো রাগ করবে, তাই না? এই হাসিটা মিথিলাকে আরো কাঁপিয়ে দিল। হঠাৎ লক খোলার শব্দ, খুব ধীরে, খুব যত্নে, যেন কেউ সময় নিচ্ছে ভুল না করার জন্য। আমি টেবিল থেকে ইউএসবি আর ফাইলগুলো তুলে ব্যাগে ঢুকালাম। মিথিলা ফিসফিস করে বলল, ওরা বলেছে তোমাকে ভয় দেখাতে, মারতে না। আমি মিথির দিকে তাকিয়ে বললাম, আজ থাক না মিথি, কিন্তু প্ল্যানটা তৈরি। ঠিক তখনই দরজার বাইরে কণ্ঠ, দানিয়া আপা, আমরা পুলিশ। আমি হাসলাম। ভুল শব্দ চয়ন, ভুল সময়। পুলিশ হলে সম্পূর্ণ নাম বলতো। আমি টর্চের আলো বন্ধ করে দিলাম। ঘর অন্ধকার। 1 সেকেন্ডের জন্য পুরো পৃথিবী থেমে গেল। তারপর দরজা ভাঙার শব্দ। সবকিছু খুব দ্রুত হচ্ছিল। আমি জানালার দিকে ছুটলাম। রাশিদের বলা বিকল্প রাস্তাটা মাথায় ছিল, কিন্তু হঠাৎ পেছন থেকে হাত ধরে ফেলল কেউ। মিথিলা, আমাকে নিয়ে যাও। মিথি কাঁদছিল। এই মুহূর্তে আমি বুঝলাম ও সত্যি ভয় পেয়েছে। আমি ওর হাতটা শক্ত করে ধরে দুজন একসাথে পেছনের দরজা দিয়ে বের হলাম। সিঁড়িতে পায়ের শব্দ, চিৎকার, ওরা ওখানে। রাশিদের গাড়ি স্টার্ট দেওয়া হাসি। আমি দৌড়ালাম। মিথিলা হোঁচট খেয়ে পড়ে গেল। ঠিক তখন একটা তীব্র আলো এসে চোখে ঝলসে উঠল। কেউ একজন চিৎকার করলো, থামো। আমি থামিনি। মিথিকে টেনে তুলে গাড়িতে গিয়ে উঠলাম। গাড়িতে উঠতে রাশিদ বলল, আপনি ঠিক আছেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, একদম ফিট অ্যান্ড ফাইন। রাশিদ বলল, হাবভাব দেখে মনে হলো ওরা মারতে আসেনি। মিথিলা কাঁপছিল। আমি তাকে চাদর দিলাম। তোমরা কি করবে? মিথি জিজ্ঞেস করলো। আমি গাড়ির জানালার বাইরে তাকিয়ে বললাম, ওদের প্ল্যানটা নষ্ট করতে হবে। পরদিন সকালে একটা খবর আসলো, বিশিষ্ট ব্যবসায়ী ইমরানের গাড়ি দুর্ঘটনা, চালক গুরুতর আহত। আমি কপির কাপ নামিয়ে রাখলাম। দুর্ঘটনা, কিন্তু ইমরান ঠিক আছে, খুব নিখুঁতভাবে। সে নিজেই শুরু করেছে। রাশিদ বলল, এটা ওদের সিগন্যাল। আমি জানি। আমি বললাম, কারণ আমি বুঝে গেছি ওরা দেখাতে চাইছে দুর্ঘটনা কেমন হয়। দুপুরে আমি আর মিথিলা মুখোমুখি বসলাম। কোনো ভনিতা না করে সরাসরি জিজ্ঞেস করলাম। মিথি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ইমরান প্রথমে শুধু বিমার টাকাই চাইছিল, কারণ ফয়সালের বিমা সম্পর্কেও আগে থেকেই জানতো। তারপর ধীরে ধীরে ওর লোভ বেড়ে গেল। ও সব কিছু চাইছিল। আমি জিজ্ঞেস করলাম, আর ওষুধের আইডিয়া কার ছিল? মিথিলা চোখ নামিয়ে বলল, আমার। এই শহর স্বীকারোক্তিতা কোনো ভনিতা ছাড়াই আসলো। সবচেয়ে ভয়ঙ্কর সত্যগুলো হয়তো এভাবেই আসে। সন্ধ্যায় আমি একা রাস্তায় বের হলাম। রাশিদ জানতো না, আসলে বলিনি ওকে। কিছু কাজ একাই করতে হয়। গাড়ি চালাতে চালাতে আমি বুঝলাম আমাকে ফলো করা হচ্ছে। একটা কালো বাইক। আমি স্পিড বাড়ালাম, ও বাড়ালো। সত্যি ফলো করছে কিনা বুঝতে আমি গাড়ি থামালাম। ও থামলো। ঠিক তখনই পেছন থেকে ধাক্কা।
সব কিছু ঘুরে গেল চোখের সামনে, শুধু আলো আর একটা ঝাপসা মুখ। ওই লোকটার মতো দেখতে, সেদিন যে আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে পানি কিনে দিয়েছিল। আর সে যে শব্দটা শুনলাম, কাঁচ ভাঙার, গাড়ির ভাঙা কাচের শব্দ এখনো কানে বাজছে। তার চেয়েও আগে নাকে এলো গন্ধ, পেট্রোল আর পোড়া রাবারের মিশ্র, ভারী গন্ধ। নড়তে চাইলাম, পারলাম না। সিট বেল্ট শক্ত করে আটকে আছি, খুলতে চেষ্টা করে পারলাম না। শরীরে যেন শক্তি নেই, বা কাঁধ অবশ অবশ লাগছে, যেন শরীরের অংশই না। মুখের কোণে রক্ত জমে আছে, রক্তের স্বাদকে লবণাক্ত, স্বাদটা জিভে লেগে রইল। থুতু ফেলার আপাতত শক্তি নেই। হঠাৎ কেউ গাড়ির দরজা টেনে খুলল। আলো চোখে পড়তেই আবার চোখ বন্ধ করলাম। মোবাইলের টর্চের আলো চোখে অসহ্য লাগলো। জ্ঞান ফিরেছে। কেউ বলল, কণ্ঠটা খুব পরিচিত না, আবার পুরো অচেনাও না। মিটমিটিয়ে আমি চোখ খুললাম, কে লোকটা দেখার জন্য। কালো জ্যাকেট আর কালো হেলমেট পরা, তার মানে এতক্ষণ যে ফলো করতেছিল সেই লোকটা। গলা পরিষ্কার করার চেষ্টা করলাম, পারলাম না। অস্পষ্টভাবে জিজ্ঞেস করলাম, তুমি কার লোক? সে সামান্য হেসে বলল, এ প্রশ্নের উত্তর দিলে আপনাকে বাঁচিয়ে রাখার মানে থাকে না। মাথাটা হালকা ঘুরিয়ে চারপাশে তাকালাম। লোকজন নেই বললেই চলে। রাস্তার একপাশে একদম অন্ধকারে ডুবে আছে। বাইকটা একটু দূরে রাখা, হেডলাইটটা জ্বলছে। বুঝতে পারলাম সবকিছু খুব পরিকল্পিত। চেহারা দেখতে পাচ্ছিলাম না, তাই আন্দাজে বললাম, ইমরান? সে মাথা নেড়ে বলল, ইমরান তো এখন ছোট মাছ। কথাটা শুনে পুরো ভেতরটা ঠান্ডা হয়ে গেল। তাহলে বড় মাছকে? সে হালকা হেসে গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে গেল। ভঙ্গিটা স্বাভাবিক, ভয়ঙ্কর রকম স্বাভাবিক, যেন পুরনো কোনো বন্ধুর সাথে কথা বলছে। আপনার স্বামী যাকে বিশ্বাস করতেন, যে নাম কোনো কাগজে নেই, যে সব কিছুর সিদ্ধান্ত নেয় কিন্তু কখনো সামনে আসে না, মোট কথা আপনার ধোয়া ছড়ার বাইরে কেউ। আমি চোখ বন্ধ করে জিজ্ঞেস করলাম, সব কিছু ফয়সাল জানতো? তাই হয়তো মরার আগে সব গুছিয়েছিল। লোকটা এবার চুপ করে রইল। তার এই চুপ থাকাটাই আমার জন্য উত্তর ছিল। মিস তানিয়া, আপনি বসের খুব কাছে চলে গেছেন। এখন আপনার কাছে দুটো অপশন আছে। এক, সব ফাইল আমাদের দিয়ে দেন। দুই, নেক্সট টাইম অ্যাক্সিডেন্ট হলে আর এভাবে কথা বলার সুযোগ থাকবে না। আমি হালকা হাসার চেষ্টা করতেই ঠোঁট ফেটে রক্ত বেরোলো। তুমি কি জানো আমি কেন এখনো ফাইলগুলো দেইনি? কেন? সে উত্তর না হয় থাক, আপাতত ফাইলের কোনো কপি আমার কাছে নেই। এই প্রথম লোকটার কণ্ঠে উদ্বেগ বোঝা গেল। মানে? মানে আমি ধীরে বললাম, আমি তো আগে থেকেই জানতাম আমাকে ফলো করা হচ্ছে। আর সব জেনে শুনে ফাইল নিয়ে ঘোরার মতো বোকামি যে আমি করব না, সেটা নিশ্চিত জানো। লোকটার ফোন ভাইব্রেট করলো। ফোনের ওপাশে কি বোঝা গেল না। ফোনটা রিসিভ করে শুধু একটা ছোট শব্দ বলল, হুম। ফোন রেখে আমার দিকে তাকিয়ে বলল, আপনি ব্লাফ করছেন তাই না? হতে পারে, কিন্তু যদি না করি? এবার ওর কণ্ঠ শক্ত হলো। তাহলে যাদের কাছে দিয়েছেন তারা বাঁচবে না। আমি একটু বাঁকা করে হেসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, সেটা স্বাভাবিক। আর যাদের কাছে ফাইল আছে তারা এই কথাটা খুব ভালো করেই জানে, তাই তারা সেফ জায়গায় পেয়ে আছে। এবার আমি সত্যি লাইফ করলাম, কিন্তু ভয় দেখাতে সবসময় সত্য লাগে এমন নয়। কনফিডেন্স নিয়ে কথা বললে যে কেউ বিশ্বাস করতে বাধ্য। লোকটা কিছু একটা ভেবে গাড়ির দরজা জোরে বন্ধ করলো। বাইক নিয়ে চলে গেল। গাড়িতে একা একা আমি, অসহায় লাগছে, কেউ কাছে নেই। ফয়সাল আমাকে ঠকিয়েছে, আমার অজান্তেই বলা যায়, কিন্তু আমার সাথে কখনো খারাপ আচরণ করেনি, কেয়ার করাও ছেড়ে দেয়নি। বরঞ্চ নিজের গোপন অ্যাফেয়ার লুকাতে বিগত 6 বছর বাড়তি কেয়ার করত। ফয়সাল আমার জীবনের প্রথম পুরুষ ছিল, ঠিক যেমন পুরুষ প্রতিটি মেয়ে তার স্বামী হিসেবে চায়, তেমনই ছিল। লোকটাকে আমি প্রচণ্ডভাবে ভালোবাসতাম। মনে মনে শব্দটা শেষ করতে দম বন্ধ হয়ে আসছিল। দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ফয়সাল আমার জীবনের একমাত্র বদঅভ্যাসে ছিল। আমি কখনোই কোনো কিছুতে ওকে বাধা দিতাম না। এই জন্যই বুঝি বলে কাউকে বেশি ভালোবাসলে, কারো থেকে বেশি অ্যাকসেপ্ট করলে কষ্ট অবধারিত। হয়তো তার দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস কখনো করতে পারবো না। মাথা ঝিমঝিম করছে, চোখ দুটো খুলে রাখতে কষ্ট হচ্ছে। এমন সময় কেউ একজন এসে গাড়ির দরজা খুলে, আরে আপনি আবার? সেদিন তো অ্যাক্সিডেন্ট হয়নি, বেঁচে গেছেন, আর আজ পুরো অ্যাক্সিডেন্ট করেই বসলেন। কি অবস্থা দেখেন তো, মাথা থেকে মুখ থেকে রক্ত পড়তেছে। তারপর আমি কি হয়েছে মনে নাই। যখন চোখ খুলল তখন আমি হসপিটালের বেডে।
হসপিটালের রুমের রংটা ধবধবে সাদা। আচ্ছা, সাদা নাকি শান্তির প্রতীক? আমার কাছে আপাতত খুব নির্মম মনে হচ্ছে। ডাক্তার কথা বলছে, নার্স নড়াচড়া করছে, আমি অর্ধেক শুনছি, অর্ধেক শুনতে ইচ্ছে করছে না, বিরক্ত লাগছে। মাথার সিটি স্ক্যান হলো, বড় কিছু হয়নি, এইটাই ওরা চেয়েছিল। আমাকে ভয় দেখাতেই এই অ্যাক্সিডেন্ট, সেটা আমি বুঝতে পেরেছি তখনই। আধা ঘন্টা পরে রাশে দিল, চোখে রাগ, মুখে চিন্তার ছাপ। আমি আপনাকে বলেছিলাম একা বের হবেন না, নিচু গলায় বলল। আমি তাকিয়ে বললাম, এখন তুমি বিশ্বাস করছো? এটা শুধু ইমরানের কাজ না। রাশেদ চুপ করে রইল। রাশেদ, মিথিলা কোথায়? আপাতত নিরাপদ জায়গায় আছে, চিন্তা করবেন না। আমি হালকা হেসে বললাম, আমি কেন চিন্তা করব? চিন্তা ওর করা উচিত রাশেদ। রাশেদ ভ্রু কুঁচকাল। কারণ রাশেদ, আজ রাতে যারা আমাকে মারেনি তারা মিথিলাকে ছাড়বে না, এটা নিশ্চিত। কিছুক্ষণ পর রাশেদের ফোন বেজে উঠল। ধরতেই মুখের রং পাল্টে গেল। কি? একটু থেমে, কখন? ফোন নামিয়ে সে আমার দিকে তাকালো। মিথিলা নিখোঁজ, এটা হওয়ারই ছিল। আমি বিছানার চাদর মুঠো করে ধরলাম। এই খেলাটা এখন আর কাগজ ফাইলের না, এখন এটা মানুষ নিয়ে। রাশেদ দরকারি কাজে চলে গেল। কিছুক্ষণ পর স্যালাইন চেঞ্জ করে দিতে নার্স আসতেই তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি কি জানেন আমাকে কে এখানে অ্যাডমিট করেছে? একটা সুন্দর করে লোক, নাম তো জানি না, তবে যতক্ষণ আপনার জ্ঞান না ফিরছে আপনার কাছেই বসেছিল, তারপর আর দেখিনি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। লোকটার সাথে পরপর দুবার ক্রিটিক্যাল মোমেন্টে দেখা হলো। বিনা পরিচয়ে দুইবারই আমার জীবন বাঁচালো। অথচ লোকটার নাম পরিচয় কিচ্ছু জানি না। ইভেন ধন্যবাদ দেওয়া হলো না। ভাগ্যে লেখা থাকলে হয়তো আবার দেখা হবে। ভাবতে ভাবতেই ঘুমিয়েছিলাম। হসপিটালের জানালার বাইরে ভোরের আলো উঠছিল। আলোটা নরম, কিন্তু আমার মাথার ভেতর কিছুই নরম ছিল না। মিথিলা নিখোঁজ, এ দুটো শব্দ বারবার মাথায় ঘুরছিল। আমি ধীরে উঠে বসলাম। শরীরে প্রচণ্ড ব্যথা, কিন্তু মাথা পরিষ্কার। ভয় থাকলে নাকি শরীর কোনো কথা শোনে না, তবে আমার শরীর শোনাচ্ছিল। আমার মা বাবা কেউ আসেনি আমাকে দেখতে। হালকা একটু কষ্ট হচ্ছে। যদি বলি হচ্ছে না কষ্ট, তাহলে মিথ্যা বলা হবে। তবে আফসোস হচ্ছে না। কিছুক্ষণ আগে রাশেদ এসে বসে আছে। কখন থেকে মিথিলা মিসিং? রাত 11টা থেকে। ফোনও বন্ধ আছে। বাসার দরজা খোলা, কোনো লড়াইয়ের চিহ্ন নেই। খোলা দরজা মানে ও নিজে বেরিয়েছে, অথবা ওকে খুব শান্তভাবে নিয়ে যাওয়া হয়েছে। আর ইমরানের খবর কিছু জানো? এখনো কিছু জানি না, কোনো খোঁজ নেই। আমি বুঝে গেলাম ওরা আবার চাল দিয়েছে। ওরা মিথিলাকে ব্যবহার করে আমাকে ভয় দেখিয়ে ফাইল হাতাতে চাইছে। রাশেদ চুপ করে রইল। আমি ফোনের কন্ট্যাক্ট লিস্টে একটা নাম খুঁজে বের করলাম, যেটা আমি এতদিন এড়িয়ে গেছি। ডক্টর সাইফুল ইসলাম, ফয়সালের পোস্টমর্টেমে যুক্ত সিনিয়র ফরেন্সিক কনসালট্যান্ট। সরাসরি কল দিলাম। দানিয়া, সব ঠিক আছে? না, কিছু ঠিক নেই, আর আপনি সেটা ভালো করেই জানেন। একটু চুপ থেকে বলল, হাসপাতালে আসেন শুনেছি। ছিলাম, তবে এখন কাজে নামছি। আচ্ছা ডক্টর, টক্সিকোলজির পেজটাকে সরিয়েছিল? ডাক্তার সাইফুল যেন চুপসে গেলেন। টুটা কোনো শব্দ নেই ফোনের ওপাশে। আমার তীর সঠিক জায়গায় লেগেছে। তার এই চুপ করে থাকাটাই ছিল পজিটিভ লক্ষণ। কোনো ভনিতা না করে বললাম, আজ দুপুরে আপনার অফিসে আসছি। একাই আসব। ভয় পাওয়ার কিছু নাই বলেই ফোনটা কেটে দিলাম। শরীরে প্রচণ্ড ব্যথা, রেস্ট নেওয়ার সময় নেই। দুপুরের দিকে ডক্টর সাইফুলের অফিসে গেলাম। পুরনো বিল্ডিং, পুরনো চেয়ার, দেয়ালের সার্টিফিকেট, টেবিলে চকচকে কলম। আপনি সাহসী, কিন্তু সাহস আর স্বাভাবিকভাবেই বেঁচে থাকা এক জিনিস না। তার কথার উত্তর না দিয়ে সরাসরি জিজ্ঞেস করলাম, মিথিলাকে কোথায় রেখেছেন? আর ফয়সালের শেষ নোটের কপি টেবিলে রাখলাম। ডাক্তার সাহেব, ডোজটা আপনি জানতেন। কতটুকু ডোজ দিলে মানুষ মরবে না, কিন্তু দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যাবে, সব কিছু আপনি জানতেন, তাই না? ডাক্তার ধীরে বসে পড়ল, যেন উনি আর শব্দ খুঁজে পাচ্ছে না। দানিয়া, ওরা মিথিলাকে ছাড়বে না। আমি সেটা ভালো করে জানি, যদি না ওদের দরকার শেষ হয়। আমি ফোনটা টেবিলে রাখলাম। স্ক্রিনের টাইমার সেট করা, লাইভ স্ট্রিম 1 ঘন্টা পর অন হবে, যেখানে আপনার নামও থাকবে। ডাক্তার ফিসফিস করে বলল, কেরানীগঞ্জের একটা পরিত্যক্ত গোদামে রাখা হয়েছে মিথিলাকে। আমি উঠে দাঁড়ালাম। নিজেকে বাঁচানোর একটা সুযোগ পেলেন বলেই বেরিয়ে এলাম। মিতু, গাড়ি ছুটছিল নিজ গতিতে। হাত স্টিয়ারিংয়ে রাখতে কষ্ট হচ্ছে। বাম কাঠটা এখনো ব্যথা করছে, তবে সেই ব্যথার অনুভূতি আমার সামনের লক্ষ্যের কাছে কিছুই না। আজ ঢাকা শহরটা স্বাভাবিক লাগছে।
কিন্তু আমি জানি এই শহরে কিছু মানুষ এখন দুই ভাগে, একদল জানে, আরেক দল শিগগিরই জানবে। গুদামের সামনে দাঁড়িয়ে একবার চোখ বন্ধ করলাম। মিথিলার মুখ ভেসে উঠল। এই গল্পে সে ভিলেন না, ভুল মানুষ। আর ভুল মানুষগুলোই সবচেয়ে বেশি ব্যবহার হয়। জংধরা লোহার দরজা আধা খোলা অবস্থায়, হাতল ধরে টান দিতেই খুলে গেল। ভেতরে হালকা আলো জ্বলছে। তো ওরা ভালো করে জানে আমি আসব। ভেতরে পা রাখলাম। একটা বড় খালি জায়গা। ছাদের লাইটগুলো জ্বলছে, কিন্তু সব না। কিছু আলো, কিছু ছায়া। ছায়াগুলো অকারণে না, এগুলো লুকানোর জায়গা। ডানদিকে তাকাতেই মিথিকে দেখতে পেলাম। একটা চেয়ারে বাঁধা, মুখে টেপ নেই, চোখে ভয়, কিন্তু আতঙ্ক না। মিথি আমাকে দেখে ফিসফিস করে বলল, আপু। এই একটা শব্দই বুকের ভেতর কিছু একটা ভেঙে দিল। ভাবতেই অবাক লাগে, এই মেয়েটা আমার বোন, আমার মায়ের পেটের আপন বোন, যার ধোকার কারণেই আজ আমি এখানে। আফসোস করেই বা কী হবে, যেখানে দুনিয়ায় সবচেয়ে আপন মানুষ মা বাবাই তো আমার আপন না, সেখানে বোন একটু দূরেই তো। জোরে বললাম, আমি এসেছি, এবার মিথিলাকে ছেড়ে দাও। হালকা হাসির শব্দ। ছায়া থেকে একজন বেরিয়ে এলো। আপনি খুব নিয়ম মেনে খেলেন, তাই না? একা আসবেন এটা ভাবিনি। এই সেই লোক, কালো বাইকওয়ালা, যে আমার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। হেলমেটের কারণে চেহারা না দেখতে পেলেও কণ্ঠটা আমি কখনো ভুলবো না। আমি একাই এসেছি, দুনিয়ার সবাই তো আর ধোঁকাবাজ না। এই যুগে অনেক মানুষও আছে যারা কথা দিয়ে কথা রাখে। কথাটা আমি মিথির দিকে তাকিয়ে বললাম। মিথি চোখ নামিয়ে নিল। ওরা ভাবছে আমি রাশিদ আর পুলিশ সাথে আনবো, আর আশেপাশেই আছে ওরা। আর ওদের এই ভাবনাটাই আপাতত আমার কাছে প্লাস পয়েন্ট। একটু হেসে লোকটা জিজ্ঞেস করলো, ফাইলগুলো কোথায়? আমি ধীরে ব্যাগটা নামালাম। একটা ফাইল চাইলে একটা মানুষ লাগবে, এটা দিয়ে শুরু করি। লোকটা হাত তুলে ইশারা করতেই দুজন লোক মিথিলার চেয়ারের পাশে দাঁড়ালো। ভুল হিসাব, মানুষ দিয়ে মানুষ কেনা যায় না। আমি মাথা নেড়ে বললাম, অবশ্যই যায়, যদি মানুষটা সঠিক হয়। এবার আমি ফোনটা বের করলাম। ফোনের স্ক্রিন অন করলাম। লাইভ স্ট্রিম চলছে। স্ক্রিনে আপাতত কেউ কিছু বলছে না, শুধু একটা স্লাইড। ইনভেস্টিগেশন ব্রিফ, ফয়সাল আহমেদ কেস। এবার লোকটার চোখ মুহূর্তেই বদলে গেল। এটা বন্ধ করুন। আমি শান্ত গলায় বললাম, এখন বন্ধ করলে আর কখনো চালু হবে না। সে এক পা এগিয়ে, আপনি বসছে না। এই স্ট্রিম বন্ধ না হলে শুধু আপনি না, ও বাঁচবে না। আমি মিথিলার দিকে তাকালাম। ও চোখে চোখ রেখে একবার শুধু তাকালো, কিছু বলল না। এই নীরবতাটাই আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করলো। আমি স্ক্রিনে ট্যাপ করলাম। পরের স্লাইড, ডক্টর সাইফুলের নাম, ডোজ, টাইমলাইন, ডকুমেন্টস, রিপোর্ট, এরপর ব্যাংক ট্রান্সফার, আর তারপর শেষ স্লাইড, নেক্সট নেম, লোডিং। গুদামের ভেতরের বাতাস যেন বদলে গেল। কুয়াশা আচ্ছন্ন একটা পরিবেশ। থামুন, লোকটা চিৎকার করলো। আপনি জানেন না এই নামটা বের হলে কি হবে? আমি এগিয়ে গেলাম। জানি, আর ঠিক এই কারণেই বের হবে। লোকটা হাত তুলে দুজনকে ইশারা করলো, ওকে ছেড়ে দাও। আদেশ পেয়ে ওরা মিথিলার বাঁধন খুলে দিল। মিথি দাঁড়াতে পারছিল না। আমি গিয়ে ধরে ফেললাম। এই প্রথম আমার হাত কাঁপল। আপু, ও ফিসফিস করলো। আমি ভেবেছিলাম আমি জানি। এখন চুপ করো। আমি লোকটার দিকে তাকিয়ে, এই দাবার খেলার সব দেওয়া শেষ আপনাদের, এবার চেকমেট করার সময় আমার। মিতু। লোকটা অসহায়, এর মতো দাঁড়িয়ে রইল। এমন একজনের মতো যে বুঝে গেছে খেলার তাদের হাতে নাই। দূরে সাইরেনের শব্দ। রাশিদের কণ্ঠ ওয়ার্কিতে ভেসে এলো। ভেতরে ঢুকছি। লোকটা হেসে বলল, এই শহরে সত্য জিতলে সবাই হারায়। অবশেষে আপনিও ধোকায় দিলেন। হুম, একদম না। আমি কাউকে ধোকা দেইনি। যারা পধোকাবাজ প্রতারক তারা নিজের পাতা ফাঁদে নিজেরাই পড়ে। আমি জাস্ট উছিলা। পুলিশ মিথিলাকেও নিয়ে গেল। আমি বাধা দিইনি। কেনই বা দিব? অপরাধী তো সে নিজেও। মিথিলা যাওয়ার সময় মাথা নিচু করে চুপচাপ চলে গেল, কোনো কথা বলেনি। গুদামের বাহিরে অন্ধকার হয়ে গেছে। অমাবস্যা ও অন্ধকার, যে অন্ধকার থেকে আমি মুক্তির জন্য এতদিন হলো লড়েই যাচ্ছি। আমি জানি সেই মুক্তি খুব কাছে। এই গল্প এখানেই শেষ না। নামগুলো বের হবে, মানুষ জানবে, কিছু মুখ বদলাবে। আর অন্য কারো জীবনে আমার মতো অন্ধকার হয়তো নেমে আসবে, কিছু বিশ্বাসঘাতকের জন্য। বাসায় না গিয়ে সরাসরি হসপিটালে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। রাশিদ আমার সাথে ফিরেছে। আমার ড্রাইভ করতে কষ্ট হচ্ছিল। আমাকে রেখে পুলিশ স্টেশনের দিকে চলে গেল। পরদিন ভোরে দেশের প্রতিটি নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজ। ফয়সাল আহমেদ হত্যা মামলা, মূল পরিকল্পনাকারী তানভীর রহমান চৌধুরী।
এই নামটা নতুন না, খবরের কাগজে মাঝে মধ্যে আসে। বড় ব্যবসায়ী, কয়েকটা হাসপাতালের বোর্ড মেম্বার, 2টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির নীরব অংশীদার। রাজনীতির সঙ্গে সরাসরি না, কিন্তু সবাই জানে সিদ্ধান্তের টেবিলে তার চেয়ার আছে। আমি হাসপাতালের কেবিনে বসে লাইভ স্ট্রিম দেখছিলাম। স্ট্রিমের শিরোনাম বদলে গেছে, হু বেনিফিটস ফ্রম ফয়সাল আহমেদ ডেথ। রাশেদ সকালে আবার এসেছে। রাশেদ বলল, তানভীর চৌধুরী এতদিন আড়ালে ছিল, কারণ সরাসরি কিছু করার দরকার পড়েনি। আর আজ সামনে এসেছে কারণ আর কাউকে দিয়ে কাজ করানো যাচ্ছে না। তানভীর রহমান চৌধুরী সবসময় লোক দিয়ে খেলেছে। ইমরান, মিডলম্যান, ডক্টর সাইফুল, টেকনিক্যাল কভার, দুর্ঘটনা, ফিনিশিং টাচ। কিন্তু লাইভ স্ট্রিম একটা জিনিস বদলে দিয়েছে। স্ট্রিমে যখন ব্যাংক ট্রান্সফারের লেয়ারগুলো দেখানো হলো, কোম্পানি থেকে এনজিও, এনজিও থেকে ব্যক্তিগত অ্যাকাউন্ট, শেষ লাইনটা গিয়ে ঠেকল তানভীর রহমান চৌধুরীর ট্রাস্ট ফান্ডে। আর এই জায়গাটায় তানভীর রহমান চৌধুরী ভয় পেয়েছে, কারণ ট্রাস্ট ফান্ড মানে তার নিজের সই। এই ভয় থেকে সে ভুলটা করল। সকাল 10টার প্রেস কনফারেন্সে সে প্রথমবার নিজের কণ্ঠে কেসটা নিয়ে কথা বলল। নাম উল্লেখ করেনি, কিন্তু প্রশ্নের উত্তরে সে বলেছিল, টক্সিকোলজির রিপোর্টটা অসম্পূর্ণ ছিল। এটা সবাই জানে। এই সবাই জানে কথাটা মিথ্যা ছিল। এই তথ্য কখনো তদন্ত কর্মকর্তাদের বাইরে যায়নি। আর দানিয়া আগেই তদন্ত কর্মকর্তার সাথে কথা বলে নিশ্চিত করেছে যেন কেউ আগেই লিক না করে। এই তথ্য কোথাও লিক হয়নি। এবার সে দানিয়ার পাতা ফাঁদে পা দিয়েছে। দানিয়া হাসল, যাক, অবশেষে বিগ ফিশটা ধরা দিচ্ছে। রাশিদ বলল, এই লাইনটার ওর বিরুদ্ধে প্রাইমারি এভিডেন্স হবে। এরপর ডাক্তার সাইফুল প্রথমে জেরা করা হলো। সে বুঝে গিয়েছিল তানভীর রহমান চৌধুরী তাকে বাঁচাবে না। সে সব বলে দিল, কে ডোজ ঠিক করেছিল, কে বলেছিল টক্সিকোলজির রিপোর্ট থেকে কোনো পেজ সরাতে, আমি কেন ফয়সালের মৃত্যু দুর্ঘটনা বানানো হয়েছিল। কারণ খুব সাধারণ। ফয়সাল আহমেদ যেসব তথ্য দিয়ে ফাইল বানিয়েছিল, যেটা বের হলে তানভীর রহমান চৌধুরীর ফার্মাসিউটিক্যাল লাইসেন্স বাতিল, হাসপাতাল সিল, আর কয়েকটা বড় নাম একসাথে ডুবত। সন্ধ্যার আগে তানভীর রহমান চৌধুরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো। সে ভেবেছিল আগের মতোই সামলে নেবে, ঢাকার জোরে, বড় আইনজীবী, ফোন, প্রভাবের মাধ্যমে। কিন্তু এবার পারল না, কারণ এবার কেসটা ছিল পাবলিক। সব কিছু অলরেডি লাইভেই চলছিল। এই লাইভ বন্ধ করতে অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। মূলত দানিয়া বন্ধ করতে দেয়নি। আমাকেও পুলিশ স্টেশনে ডাকা হলো। কিছু কাগজে সই লাগবে। তানভীরকে গ্রেফতারের সময় সে প্রথমবার সরাসরি আমার দিকে তাকিয়েছিল। ওই দৃষ্টিতে রাগ ছিল না, ছিল বিস্ময়। সে বুঝতে পারেনি যাকে সে শুধু সাধারণ মেয়ে ভেবেছিল, যার কাছেই কোনো শক্তিশালী সাপোর্ট নেই, সেই সাধারণ একটা মেয়ে পুরো খেলাটাই পাল্টে দিয়েছে। রাতে এবার চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ চলছে, ক্ষমতার আড়ালে থাকা মূল পরিকল্পনাকারী গ্রেফতার। কয়েক সপ্তাহের মধ্যে চার্জশিট, সব নাম, সব লেনদেন, সব সিদ্ধান্ত। মিথিলা সাক্ষী হলো, সে সব কিছু স্বীকার করে নিল। আমি কোর্ট থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিক আবার প্রশ্ন করেছিল, আপনি কি এটাকে ব্যক্তিগত প্রতিশোধ বলবেন? আমি একটু হাসলাম। ক্যামেরার লাইট চোখে লাগছিল, কিন্তু মাথার ভেতর আশ্চর্য রকম শান্ত। বললাম না, প্রতিশোধ হলে আমি একাই সন্তুষ্ট হতাম। এটা ন্যায় বিচার, যেটা দেরিতে হলেও সবাই দেখেছে। আরেকজন চিৎকার করে প্রশ্ন ছড়ল, লাইভ স্ট্রিম না করলে কি এটা সম্ভব হতো? লাইভ স্ট্রিম তো সত্য বানায়নি, যেটা সত্য ছিলই। স্ট্রিম শুধু শুধু সত্যটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। রাশিদ ঘুরে দাঁড়িয়ে মাথা নেড়ে সম্মতি দিল। কোর্ট চত্বরের বাইরে সন্ধ্যার আলো নামছে। এই শহরটা আবার স্বাভাবিক দেখাচ্ছে। কিন্তু আমি জানি কিছু দরজা একবার খুললে আর আগের মতো বন্ধ হয় না। ফয়সালের নাম এখন ফাইল না, রেকর্ড। তানভীর রহমান চৌধুরীর নাম এখন প্রভাব না, অভিযোগ। বুঝতে পারলাম সবসময় টাকা আর পাওয়ার জিতে যায় না, কখনো কখনো সত্যও জিতে যায়। ডাক্তার সাইফুল এখন সাক্ষী। মিথিলা এখন দায় স্বীকার করা মানুষ, ভিলেন না, ভুল মানুষ। আমি গাড়িতে উঠলাম। ফোনের নোটিফিকেশন জ্বলল, স্ট্রিম ইন্ডেড, আর্চিভ সেভড। এই গল্প এখানেই শেষ নয়, কারণ যারা অন্ধকারে অভ্যস্ত তারা আলো নিভতে চায়। আর আমি আলো জ্বালিয়ে রাখতে শিখে গেছি। কিছুদিন পর আমি জেলে মিথিলার সাথে দেখা করতে গেলাম। জেলখানার ভেতরটা অদ্ভুতভাবে শান্ত, শব্দ আছে কিন্তু কোলাহল নেই। লোহার গেট বন্ধ হওয়ার যে ভারী আওয়াজ, সেটা শোনার পর মানুষের মাথার ভেতরের আওয়াজগুলোই বেশি জোরে বাজতে শুরু করে। মিথিলাকে আনতে একটু সময় লাগলো।
আমি বসেছিলাম, অপেক্ষা করছিলাম না। আমি জানতাম সে আসবে। এখন আর লুকানোর কিছু নেই। সে এলো। জেলখানার শাড়িটা ওকে ছোট দেখাচ্ছে। চোখের নিচে কালো হয়ে গেছে, যেন গতকাল ঘুমায় নাও। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। যে মেয়েটা রোজ চুলে শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করত, মনে হয় কতদিন সাবানও দেয় না। চোখে পুরনো ভয়টা নেই, আছে রাজ্যের ক্লান্তি আর এমন এক ধরনের শূন্যতা যেটা মিথ্যে হাসির আড়ালে লুকিয়ে রাখা যায় না। মায়া লাগলেও কিছু করার নেই, মূলত করতে চায় না। চেয়ারটাতে বসতে বলল, আপু তুমি কেন এলে? আমি হাসলাম। এই প্রশ্নটা আমার করা উচিত ছিল। কয়েক সেকেন্ড চুপ। এই চুপটা অস্বস্তিকর না, বরং দরকারি। আমি ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো, তাই হয়তো কখনো আসবে না আমাকে দেখতে। ও ধীরে বলল, ঘৃণা? হ্যাঁ করি তো। আমি সোজা বললাম, ঘৃণা না করলে মানুষ ভুল মানুষকে ক্ষমা করে দেয়। আমি সেটা চাইনি। মিথিলা মাথা নিচু করলো, হাত দুটো কাঁপছে। আমি ভাবিনি এত দূর যাবে। কেউ ভাবে না, সবাই ভাবে আমি শুধু একটু করব। কিন্তু ওই একটু আর কখনো একটু থাকে না। মিথি চোখ তুলে তাকালো। তুমি যদি সেদিন লাইভটা না চালাতে, তাহলে তুমি আজও কারো হাতের কাঠপুতলেই থাকতে, আর আমি আরেকজন নীরব ভিকটিম। ব্যথাতুর কণ্ঠে মিথি বলল, ইমরান বলেছিল তানভীর সব সামলে নেবে, আমার কিছু হবে না। আমি হালকা হেসে বললাম, যারা সব সময় অন্যদের দিয়ে খেলে তারা ভাবে দাবার বোর্ডে নিজের রাজা নিরাপদ। ভুলটা ওখানেই। আপু তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না? এই প্রশ্নটার উত্তর হ্যাঁ বা না, কোনোটাই না। দেখো মিথি, আমার কাছে ক্ষমা আর শাস্তি দুটো আলাদা বিষয়। তুমি শাস্তি পাচ্ছ, এটা দরকার ছিল। তোমার অপরাধ একদম ছোট বিষয় না। আর ক্ষমা, সেটা সময় হলে দেখা যাবে। মিথি মাথা নিচু করে বসে রইল। আজ আর কান্না করল না। গার্ড এসে জানালো সময় শেষ। আমি উঠতেই যাচ্ছিলাম। আপু, রায়ান কেমন আছে? ও তো মাত্র 6 বছরের বাচ্চা। আমার ছেলের কোনো দোষ নেই আপু। ওকে একটু দেখো প্লিজ। ভালো আছে তোর ছেলে। আপু, তুমি আমাকে মাফ করবে না? আমি দরজার দিকে হাঁটতে হাঁটতে বললাম, এদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে পাবে, সেদিন ভেবে দেখতে পারি। বাইরে বেরোতে রোদের ঝলক চোখে লাগলো। আকাশ অস্বাভাবিক রকম পরিষ্কার। ইঞ্জিন স্টার্ট দিলাম। শহরটা আবার চলতে শুরু করলো। রাশেদ তার অন্য ক্লায়েন্টের কাজে ব্যস্ত। প্রাইভেট ডিটেকটিভদের যা কাজ, মাঝে মাঝে খবর নেয়। মানুষ হিসেবে অসম্ভব দায়িত্বশীল, ভালো মানুষ। গ্রামের বাড়িটা বিক্রি করিনি। বাবা থাকতে চেয়েছিল আমার সঙ্গে, কিন্তু বাবাকে দেখলেই পুরনো স্মৃতি সামনে ভেসে ওঠে। তাই বাবাকে ফিরে যেতে বলেছি। এখন গ্রামের বাড়িতে বাবা মা আর রায়ান থাকে। চাইলেও সবসময় সবকিছু করা যায় না। আমি হয়তো কখনো ক্ষমা করে দিতে পারি, কিন্তু কমারও কখনো ক্ষমা করবে কিনা সেটা আমি জানি না। কয়েক মাস পর দানিয়া আবার কাজে ফিরেছে। নতুন ইউনিট, নতুন ফাইল, পুরনো অভ্যাস, চুপচাপ সব খতিয়ে দেখা। একদিন সন্ধ্যায় হাসপাতালের ক্যাফেটেরিয়ার বসে কফি খাচ্ছিল। কড়া কফি, চিনি ছাড়া। এই কফিটা কেউ স্বেচ্ছায় খায়? কণ্ঠটা নতুন, কিন্তু অচেনা না। দানিয়া তাকালো। সামনে দাঁড়িয়ে আছে একজন লোক। সাধারণ শার্ট, হাতায় একটু ভাঁজ, চোখে কৌতূহল আছে, আগ্রাসন নেই। উনি সেই ভদ্রলোক যে পরপর দুবার আমার অ্যাক্সিডেন্টের সময় আমাকে সাহায্য করেছে। খায় তো। যারা সত্য পছন্দ করে তারা খায়। লোকটা হেসে ফেলল। হাসিটা হালকা, দায়িত্বহীন না। যাই হোক, আমার পরিচয় দিই, আমি আরিফ। পরপর দুবার আপনার জীবন বাঁচিয়েছি, অথচ একবারও ধন্যবাদ পাইনি। আর আপনি খুব কম কথা বলেন, তাই না? কথা কম বলি না, তবে সবার সাথে বলি না, এই যা। আর বাঁচানোর মালিক ওপরওয়ালা, মানুষটা উছিলা মাত্র। তবে হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রাপ্য। প্রথম দিন পরিস্থিতি এমন ছিল, মাথা কাজ করেনি। দ্বিতীয় দিন অ্যাক্সিডেন্টের পর সেন্সি ছিল না। ঠিক বলেছেন, আপনার সম্পর্কে জানার ইচ্ছে ছিল। নিউজে অনেক কিছু পড়েছি। সত্যি বলতে আপনাকে জানাতে ইচ্ছে করছে। এ কথা বলে সে চেয়ার টেনে বসল। আরিফ বসতেই দানিয়া কফির কাপে চুমুক দিল। কফি খুব গরম না, খুব ঠান্ডাও না, ঠিক যেমন এই মুহূর্তটা। আরিফ সাহেব, জানার ইচ্ছা কিন্তু ভালো জিনিস না, জানলে বিপদ আছে। আরিফ হেসে বলল, বিপদ না থাকলে জীবন জমে? দানিয়া কিছু বলল না। লোকটার দিকে তাকালো। এই তাকানোটা অভ্যাসের, মানুষ যাচাই করার। আরিফ চোখ ফেরালো না। দানিয়া মনে মনে একটা টিক চিহ্ন দিল। সব সম্পর্কে আগুনের মতো হয় না, কিছু সম্পর্ক লাইটের মতো, চুপচাপ জ্বলে। দানিয়া এতদিন শুধু বাতি জ্বালিয়ে রেখেছিল। এই প্রথম মনে হলো হয়তো সে সেই আলোয় একটু হাঁটতেও পারবে। আরিফ নিয়ম করে প্রত্যেক দিন আসতো না, সপ্তাহে 2-3 দিন আসতো, কখনো বিকেলে, কখনো রাতে।
সবসময় কফি খেত না, কখনো চা, কখনো কিছুই না। বেশিরভাগ সময় শুধু বসে থাকত। দানিয়া প্রথম দিকে বিরক্ত হতো, পরে আর হতো না। মানুষ অনেক কিছুর সাথে অভ্যস্ত হয়ে যায়। একদিন আরিফ জিজ্ঞেস করলো, আপনি কফিতে চিনি দেন না কেন? অভ্যাস। ভালো না খারাপ? দুটোই না। আরিফ মাথা নেড়ে বলল, আপনি মনে হয় সবকিছু খুব পরিষ্কারভাবে ভাগ করেই করেন। না করলে গুলিয়ে যায়, আর গুলিয়ে গেলে? দানিয়া তাকিয়ে বলল, কিছু কিছু জিনিস গুলিয়ে গেলে আর ঠিক করা যায় না। আরিফ আর কিছু বলল না। সেদিন চলে যাওয়ার সময় সে বলল, আমি কাল আসব না। দানিয়া কারণ জিজ্ঞেস করল না। সে জানে, যারা ব্যাখ্যা দিতে চায় না তারা সাধারণত সত্যিই ব্যস্ত। 3 দিন পর আরিফ আবার এলো। আগের চেয়ে একটু ক্লান্ত লাগছিল। দানিয়া খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ পর আরিফ নিজেই বলল, একটা ছেলে খুঁজে পেয়েছি। 8 বছর নিখোঁজ ছিল। পেয়েছেন? হ্যাঁ। কিন্তু সে ফিরে যেতে চায় না। কেন? কারণ ফিরে গেলে সে আবার সেই মানুষটা হয়ে যাবে, যেটা সে হতে চায় না। দানিয়া চুপ করে রইল। গল্পটা তার পরিচিত লাগলো। আরিফ জিজ্ঞেস করলো, আপনি হলে কি করতেন? প্রমাণ দেখতাম। দানিয়া বলল, অনুভূতি না। অনুভূতি অনেক সময় মিথ্যের আশ্রয় নেয়, তবে আপনি অনুভব করেন। দানিয়া তাকিয়ে বলল, কারণ আমি মানুষ। আরিফ হেসে বলল, এটাই ঝামেলা। একদিন দানিয়া লক্ষ্য করল, আরিফ সবসময় একই জায়গায় বসে। চেয়ারের অবস্থান, টেবিলের কোণ সব একই। দানিয়া জিজ্ঞেস করল, আপনি জায়গা বদলান না কেন? এই জায়গাটা ভালো লাগে। কেন? আরিফ একটু ভেবে বলল, এখান থেকে আপনাকে ভালো করে দেখা যায়। দানিয়া বিরক্ত হলো না, শুধু বলল, খেয়াল রাখবেন, অতিরিক্ত দেখা বিপজ্জনক। আরিফ বলল, আমি সাবধান মানুষ, দরকার না হলে ঝুঁকি নেই না। আরেকদিন আরিফ জিজ্ঞেস করলো, আপনি কি একা থাকেন? হ্যাঁ। ভালো লাগে একা থাকতে? এখন অভ্যাস তো, একসময় ছিল না। এবার একদিন যদি অভ্যাস বদলায়? দানিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তখন দেখব। আরিফ মাথা নেড়ে বলল, এই উত্তরটা আমার পছন্দ হয়েছে। এক সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি নামল। ক্যাফেটেরিয়ার বাইরে মানুষ দৌড়াচ্ছে। ভেতরে বসে থাকা দুজন মানুষ নড়ল না। আরিফ জিজ্ঞেস করলো, আপনার কি কখনো মনে হয় সব কিছু ছেড়ে চলে যেতে? হুম, মাঝে মাঝে মনে হয়। কোথায় যেতে ইচ্ছে হয়? এমন একটা জায়গায় যেখানে কেউ আমাকে চিনবে না। আরিফ বলল, সেখানে গেলে তো আপনাকে খুঁজে পাওয়া কঠিন হবে। কেন? আপনি কি খুঁজবেন? আরিফ সহজভাবে বলল, হয়তো। এই হয়তোটা দানিয়ার ভালো লাগলো। নিশ্চিত না, কোনো দাবি নেই। বৃষ্টি থামল। সন্ধ্যা গাঢ় হলো। চলে যাওয়ার সময় আরিফ বলল, কাল দেখা হবে। দানিয়া হ্যাঁ বলল না, নাও না। কিন্তু পরদিন সে ঠিকই ক্যাফেটেরিয়ায় বসেছিল, চিনি ছাড়া করা কফি নিয়ে। কিছু সম্পর্ক পরিকল্পনা করে হয় না, কিছু সম্পর্ক শুরু হয় চুপচাপ অপেক্ষা দিয়ে। আর দানিয়া বুঝতে পারল, অপেক্ষা করতে ভালো লাগছে তার। সমাপ্ত।